হে হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ব্লসম অফ পাওয়ার ড্রামা লাস্ট পার্টের গল্প নিয়ে এসেছি। ড্রামার গল্পটা নিয়ে আসতে একটু লেট হয়ে গেল, কিন্তু বড় একটা ভিডিও নিয়ে এসেছি যাতে মন খারাপ করার সুযোগ না পান। তবে এই গল্পের শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এত সুন্দর গল্প সত্যি সচরাচর দেখা যায় না। যে এখানে প্রিন্সদের অবস্থা দেখে আমার নিজেরই মনের মতো অনেক বেশি এখনো পর্যন্ত কষ্ট জমে আছে। যাই হোক, আর কথা বাড়াবো না, তো চলুন সোজা গল্পে ডুব দেওয়া যাক। তো শেষ পর্বের শুরুতেই আমরা দেখতে পাই জাউনিংয়ের সঙ্গে ক্রাউন প্রিন্সের বিয়ে হয়ে গিয়েছিল, আর এদিকে দুই হতভাগা দাঁড়িয়েছিল। জাউনিংকে বিয়ে করে তো ভীষণ হ্যাপি হয়েছে ক্রাউন প্রিন্স। তবে যেহেতু ক্রাউন প্রিন্স জাউনিংকে অনেক বেশি অ্যাডমায়ার করত, আর সেজন্য এই বিয়েতে যা যা রিচুয়ালস করার দরকার ও সবই করে। আর তারপরে জাউনিংকে নিয়ে হুট করে একটা টানেলের পথ দিয়ে বাহিরে আসে। জনিকে ওর বাবার সঙ্গে দেখা করাতে নিয়ে আসে। এই টানেলের একটা প্রান্তে ওর বাবা দাঁড়িয়েছিল। জনি অনেক বেশি খুশি হয়ে যায় ক্রাউন প্রিন্সের উপর। ক্রাউন প্রিন্স বলে, আমি জানি যে তুমি তোমার বাবাকে এই বিয়েতে উপস্থিত রাখতে চেয়েছিলে, কিন্তু তোমার বাবা যেহেতু যুদ্ধক্ষেত্রে ছিল সেটা সম্ভব নয়, তাই আমি এখানে তাদের আনার ব্যবস্থা করেছি। এটা আমি ব্যতীত আর কেউই জানে না। জনিক বাবার আশীর্বাদ নিয়ে আবার চলে আসে। ওরা খাওয়া দাওয়া শেষ করে এরপরে দুজনেই শুয়ে পড়ে। তবে জনিং তো একদম স্পেস দিচ্ছিল না ক্রাউন প্রিন্সকে। ক্রাউন প্রিন্স কিন্তু জনিং এর বেশ কাছে আসার চেষ্টা করে, কিন্তু জনিং বারবার ক্রাউন প্রিন্সকে সরিয়ে দেয় আর বলে, ইয়োর হাইনেস, আমাদের সদ্যই বিয়ে হয়েছে, আপনি তো জানেন এটা কোনো ভালোবাসার বিয়ে নয়। কিন্তু পরদিন সকালে দেখা যায় ওরা দুজনেই একে অপরকে আলিঙ্গন করে শুয়েছিল। জনিং এর ঘুম ভাঙার পরেও বলে, এই অবস্থা কিভাবে হলো? আপনি আপনার বালিশ থেকে কিভাবে আমার বালিশে সরে আসলেন? ক্রাউন প্রিন্স তখন বলে, আমিও তো জানি না। যাই হোক, এই ব্যাপারটা এখানে মুলতবি ঘোষণা করে ওরা খেতে বসে যায়। তো সেদিন রাজসভায় যখন ক্রাউন প্রিন্স প্রবেশ করে, তখন ভাইদের সঙ্গে একটা আলাদাই ভাব নিচ্ছিল সে, যে সে তার ভালোবাসার মানুষকে বিয়ে করেছে। এদিকে লেডি রংকে দেখতে পায়। সে তার পঞ্চম পুত্রকে নিয়ে অনেক বেশি চিন্তায় ছিল, কারণ শিন তো মনে মনে আসলে ভালোবাসে সেন শিহে অর্থাৎ জনিকে। তাই তার মা বেশ চিন্তায় আছে যে তার ছেলে আবার মূর্ছা গেল কিনা। আসলেই তার ছেলে মনে মনে অনেক বেশি কষ্ট পেয়েছে, কিন্তু এই কষ্টটা সে মেনেও নিয়েছে। আর তার নবম ভাই, সে তো আরো বেশি কষ্ট পেয়েছে, কারণ চ্যাংইনও অনেক বেশি পছন্দ করতে জনিংকে। যাই হোক, এরপরে সিন কাট হয়, আমরা দেখতে পাই রাজা এবং রাজমাতাকে। ওনারা দুজনই ক্রাউন প্রিন্স এবং ক্রাউন প্রিন্সেসকে ডেকে পাঠিয়েছে। তাদের জন্য কিছু গিফটেরও ব্যবস্থা করা হয়েছে। রাজমাতা বলে, ক্রাউন প্রিন্স যেহেতু একজনকে বিয়ে করেছে, তাই চাই তার জন্য আরও কিছু কনসার্টের ব্যবস্থা করতে, মানে কিছু উপপত্নী তার জন্য নিয়ে এসে দিতে, যাতে তার অনেকগুলো ছেলে মেয়ে হয় এবং রাজ্যের সমস্ত ভার তারা ক্যারি করতে পারে। কিন্তু ক্রাউন প্রিন্স বলে সে আর কোনো বিয়েই করবে না। রাজমাতা এরপরে জনিকে জিজ্ঞেস করলে, জনিক বলে তার স্বামী যদি আরও একজনকে বিয়ে করতে বা একাধিক বিয়ে করতে চায়, তাহলে তার যা ইচ্ছে সে করতে পারে। কিন্তু এতে ক্রাউন প্রিন্স রেগে যায়, কেন জনিং ওকে আরো বিয়ে দিতে চাইছে। ক্রাউন প্রিন্স রেগে চলে আসে, জনিং তার পথে চলে যায়, আর এদিকে ক্রাউন প্রিন্স তার পথে। ক্রাউন প্রিন্স চিন্তা করছে জনিংকে সত্যি ওকে একটুও ভালোবাসে না, না হলে কেন ওকে আবারও বিয়ে দিতে চাইলো। এরপরে দেখা যায় যে ক্রাউন প্রিন্সের রুমে এসেছিল জনিং। ও আসলে কিছু পোর্ট্রেট দেখতে এসেছিল। ক্রাউন প্রিন্স বলে, সত্যি সত্যি কি তুমি আমাকে একদম ভালোবাসো না? তখন দেখা যায় যে জনিং একটা পোর্ট্রেট খুঁজে পেয়েছে, যেখানে একটি ছেলে বসেছিল, তার কোলে ছিল একটি মেয়ে। এই পোর্ট্রেটটা ও দিয়ে দেয় ওর স্বামীর সামনে আর বলে, এটা কি? ক্রাউন প্রিন্স তখন বলে, এটাতে আমি আমাকে আর তোমাকেই এঁকেছি। বিয়ের আগে তো তুমি তোমার পাশেও আমাকে ঘেঁষতে দিতে না, সেজন্য ছবি এঁকে মনের ইচ্ছা পূরণ করতাম। আর এই সব শুনে তিয়ান বলে, আমার মনে হচ্ছে ক্রাউন প্রিন্সেস কিন্তু ঠিকই আপনার উপরে জেলাস ফিল করছে। সে কিন্তু চায় না আপনার আর কোনো বিয়ে হোক। ও তখন বলে, সত্যি বলছো? এদিকে আমরা পঞ্চম প্রিন্সকে দেখি আর তার শালিকা অর্থাৎ চিংশুকে দেখতে পাই। চিংশু নিজের মতো এই পথ দিয়ে যাচ্ছিল, আর ওর জামাইবাবুও এই পথ দিয়েই যাচ্ছিল, তবে কারোর সাথে কারো কথা হয় না। এদিকে চিংশু কিন্তু মনে মনে চিন্তা করছে যে কোনো একটা প্রিন্সকে পটিয়ে তাকে বিয়ে করবে, তাই সে নবম প্রিন্সকেই টার্গেট করেছে। কিন্তু নবম প্রিন্স ওকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে এসবে ইন্টারেস্টেড নয়। চিংশু এতে খুবই রেগে যায়। এদিকে পরদিন প্যালেসে একটা জলসা ছিল, সেখানে চিংশুকে দেখতে পায়। সে সেন নামের একটি মেয়েকে টার্গেট করেছিল। এই মেয়েটির সঙ্গে সেকেন্ড প্রিন্সের বিয়ে হওয়ার কথা আছে। তো ওই মেয়েটিকে টার্গেট করার কারণ আমরা পরে জানবো। এখানে আমরা শাও নামের অন্য একটি মেয়েকে দেখতে পাই,
যে আবার দীর্ঘদিন ধরে ক্রাউন প্রিন্সকে অনেক বেশি পছন্দ করত। তবে ভাই বোনের মতো করেই বড় হয়েছে তারা। আজকে শাও ইনভাইট করেছিল নিজের কটেজে জাওনিংকে চা খাওয়ানোর জন্য। জাওনিং দেখে যে শাও ঠিক এভাবেই চা বানায় যেভাবে তার স্বামীও চা বানায়। তার মানে ক্রাউন প্রিন্সের সঙ্গে শাওয়ের চা বানানোর অনেক মিল আছে, যাতে বেশ একটু জেলাস ফিল করে জনিং। এরপরে জনিং চলে যাওয়ার পরে শাওকে বেশ খানিকটা বকাঝকা করে ক্রাউন প্রিন্স আর বলে, আমি যেভাবে চা বানাই ওভাবে চা বানানো তোমার ঠিক হয়নি। তুমি ইচ্ছে করেই মূলত জনিংকে রাগানোর চেষ্টা করেছো। তবে তুমি মনে রেখো, তুমি আমাকে বিয়ে করতে চাইলেও আমি কখনোই দ্বিতীয় কোনো ওয়াইফ গ্রহণ করব না। আমি একমাত্র জনিকেই ভালোবাসি, আর আমার এই জীবনেই একমাত্র ওই একটি বধূই থাকবে। আসলে শাও মূলত ক্রাউন প্রিন্সকে বিয়ে করতে চায়, ও সেকেন্ড কনসর্ট হতে চায়, কিন্তু ওকে রিজেক্ট করে চলে যায় ক্রাউন প্রিন্স। এরপরে ক্রাউন প্রিন্স জনিংয়ের জন্য একটা পাখি নিয়ে আসে, আর এই পাখিটা কথা বলতে পারতো। এই পাখিটা ওদের দুজনের ডাকনাম ধরে সবসময় বলতো ইয়াও ইয়াও এবং লুমিং দুজন একে অপরের জন্য একদম পারফেক্ট। হ্যাভেন থেকেই নাকি ওদের এই ম্যাচমেকারটা করা হয়েছে, এবং লুমিং নাকি ইয়াও ইয়াওকে ছাড়া বাঁচতে পারে না। অর্থাৎ এই পাখির সামনে ক্রাউন প্রিন্স যে কথাগুলো বলেছে, এখন ওই পাখিটা এর সামনে সমস্ত কথাই বলে দিচ্ছে। এরপরে আবার ক্রাউন প্রিন্সেসকে নিয়ে ক্রাউন প্রিন্স আসে একটা জঙ্গলে, কিভাবে তীর ছুটতে হয় সেটা শেখানোর জন্য। তো ওখানে দূরে একটা হরিণ দেখা যায়, যে হরিণটা দেখে অনেক ভালো লাগে জাওনিংয়ের। কিন্তু সাথে সাথেই একটা তীর ছুঁড়ে দেয় ওদিকে ক্রাউন প্রিন্স। এতে জনি অনেকটা অবাক হয়ে বলে, তুমি তীরটা ছুঁড়ে দিলে? কিন্তু তীরটা আসলে একটা সাপের গায়ে ছোড়া হয়েছিল। জনি ওর দিকে তাকিয়ে বলে, সত্যিই তুমি আমার মন পড়তে পারো। এদিকে সেদিনের রাত্রেবেলার দৃশ্য দেখতে পাই, সেন নামে যে মেয়েটিকে টার্গেট করেছিল চিংশু, সেই মেয়েটিকেই দেখি। আসলে এই মেয়েটির সঙ্গে সেকেন্ড প্রিন্সের বিয়ে হওয়ার কথা থাকলেও এই মেয়েটি আজ রাতেই নাকি তার ভার্জিনিটি হারিয়েছে। সেজন্য সে তার বাবা মাকে জানায় সে সেকেন্ড প্রিন্সকে বিয়ে করতে পারবে না। এতে তার বাবা মা অনেক চিন্তিত হয়ে পড়ে আর তাকে ঘরের আবদ্ধ করে রাখে। তখন চিংশু এসে বলে, তুমি চিন্তা করো না, যে মানুষটাকে তুমি ভালোবাসো তুমি তার সাথেই থাকবে। আসলে ওই মেয়েটি অন্য একটা ছেলেকে পছন্দ করে, আর চিংশুই ওদেরকে সেট করে দিয়েছে, এবং চিংসু চেয়েছে বিধায় এই মেয়েটি নিজের ভার্জিনিটি হারিয়েছে। এ তখন বলে, কিন্তু আমার তো এখন মৃত্যু হবে। চিংসু তখন বলে, কে বলেছে তোমার মৃত্যু হবে? আমি আছি তো। আমি এরকম একটা ওষুধ পেয়েছি যেটা তোমাকে খাইয়ে দিলে 2 দিন তোমাকে মনে হবে তুমি মারা গিয়েছো। তোমাকে সবাই মাটি দিয়ে আসবে, কিন্তু পরে আমি তোমাকে ওখান থেকে বাঁচানোর ব্যবস্থা করব। তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে বসবাস করতে পারবে। কেন তখন বলে, কিন্তু আমার তো সেকেন্ড প্রিন্সের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, তাহলে ওটা কি হবে? তখন চিংসু বলে, সেকেন্ড প্রিন্সের সঙ্গে না হয় আমি বিয়েটা করে নেব, তোমার জন্য এই স্যাক্রিফাইস আমি করতেই পারবো। ওই মেয়েটি মনে মনে ভাবছিল যে চিংসু না জানে ওর কত ভালো চায়, কিন্তু চিংসু আসলে মনে মনে একে সরিয়ে দিয়ে নিজে সেকেন্ড প্রিন্সকে বিয়ে করে এই রাজ্যে নিজের একটা জায়গা করতে চাইছে। তো পরদিন সকালবেলা ওই মেয়েটিকে আর চিংসুকে দেখি সেকেন্ড প্রিন্স এই পথ দিয়ে গার্ডেন দিয়েই যাচ্ছিল। সেকেন্ড প্রিন্সকে দেখে ওরা দুজনেই কুর্নিশ করে আর সেকেন্ড প্রিন্সকে একটু থামায়। এরপরে মেয়েটি সেকেন্ড প্রিন্সের সঙ্গে কথা বলতে আসে। ঠিক তখনই গাছের আড়াল থেকে আমরা একটা আততায়ীকে দেখতে পাই, যাকে চিংসু নিজে সেট করে রেখেছে। এই ছেলেটি কিছুক্ষণ পরে একটা ছুরি দিয়ে মারতে আসে সেকেন্ড প্রিন্সকে। তখন সেকেন্ড প্রিন্সের সামনে এসে দাঁড়ায় সেন। সেন এরকম প্রিটেন্ড করে যে সে সেকেন্ড প্রিন্সকে বাঁচানোর জন্যই তার সামনে এসে দাঁড়িয়েছে। সেকেন্ড প্রিন্স বলে, তুমি কেন আমার সামনে এসে দাঁড়িয়েছো, এবং তুমি কেন এভাবে নিজের মৃত্যুটা বেছে নিলে? এখনই ইম্পেরিয়াল ফিজিশিয়ানকে ডাকা হোক। মেয়েটি তখন বলে, আপনি চিন্তা করবেন না, আসলে আপনি অনেক ভালো মানুষ, আমার সঙ্গে আপনার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়েটা তো হলো না, আর সেজন্য আমি চিংশুকে রেকমেন্ড করে যাচ্ছি। চিংশু নিজেও অনেক ভালো মেয়ে, যেহেতু আমি আপনার সঙ্গে বিয়ে করতে পারলাম না, তাই আপনি চিংশুকে আমার বোনের মতো মনে করে ওর সঙ্গে বিয়েটা করবেন। ও তখন রাজি হয়ে যায়, কিন্তু তখনই মেয়েটা বুঝতে পারে যে আসলে যে বিষ দিয়ে ওকে আঘাত করা হয়েছে তাতে আসলে এরকম কোনো ওষুধ ছিল না যাতে ও 2 দিন মরে গিয়ে পরে আবার বেঁচে উঠবে। আসলেই এটা বিষ ছিল, এবং এই এখনই যে মরে যাচ্ছে সেটা বুঝতে পারে। সেন তখন বারবার ঝাঁকাতে লাগে চিংশুকে, কারণ চিংশুই ওকে মেরে ফেলেছে মিথ্যা কথা বলে। যাই হোক, এই ঘটনা যখন আবার কানে আসে জনিং বলে চিংশু এই ঘটনা ঘটিয়েছে যাতে সে সেকেন্ড প্রিন্সকে বিয়ে করতে পারে, এবং ওই মেয়েটির মৃত্যুর পেছনে চিংশিরই হাত রয়েছে। যাই হোক, এদিকে লেডি রংকে দেখতে পাই। লেডি রং আজকে ডেকে পাঠিয়েছিল ক্রাউন প্রিন্সেসকে, আর বলে সামনে একটা ফেস্টিভ্যাল আছে, আর সেই ফেস্টিভ্যাল সমস্ত কিছু সাজানোর দায়িত্ব আমি তোমাকে দিলাম, যেটা ফাও হুয়া নামের একটি মন্দিরে হবে। জনিং সাথে সাথে বুঝে যায় যে ওকে ফাঁসানোর জন্যই
লেডি কনসার্ট তাকে এরকম একটা দায়িত্ব দিয়েছে। ও তখন সমস্ত কিছু পড়াশোনা করতে লাগে যে এই ফেস্টিভ্যালে কী কী দায়িত্ব পালন করতে হয়। যাই হোক কিছুদিন বাদেই সেই ফেস্টিভ্যাল শুরু হয়ে যায়, যেখানে রাজা নিজেই এসেছিল। তো এখানে যে ধূপ জ্বালানো হচ্ছিল সেই ধূপটা বারবার নিভে যাচ্ছিল। জনিং বুঝতে পারে যে এই ধূপের ভিতরেই কারসাজি করা হয়েছে। লেডির রং তখনই হাঁটু গেড়ে বসে পড়ে বলে, এটা আমারই দোষ। আমি জনিংকে এরকম একটা দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু সে ধূপটাও ঠিকমতো ম্যানেজ করতে পারলো না। জনিং তখন বলে, আমাকে মার্জনা করবেন। আসলে এই দায়িত্বে আমি ছিলাম ঠিকই, কিন্তু এই ধূপের ভিতরে কী কারসাজি করা হয়েছে তা আমি ইনভেস্টিগেট করতে চাই। এই ধূপগুলো নিয়ে আসা হোক এবং আমি এই ধূপের ভিতরে কী আছে সেটা পরীক্ষা করে আপনাদের দেখাবো। এরপরে ও ধূপটাকে পুরোপুরিভাবে পুড়িয়ে ফেলে আর তার ভিতরে মাটি খুঁজে পাওয়া যায়। কিন্তু ধূপ কখনোই মাটি দিয়ে তৈরি হয় না। তাছাড়া ওর ভিতরে কিছু গোল্ড ডাস্টও খুঁজে পাওয়া যায়। ও তখন মহারাজকে বলে, এত বছর ধরে এরকম একটা ফেস্টিভ হচ্ছে, কখনো কোনো কিছু ঝামেলা হয় নাই, এবার কেন ঝামেলা হলো? নিশ্চয়ই কেউ এখানে কারসাজি করার চেষ্টা করেছে। পরে জনিং এটাও বলে, আমি এখানে প্রতিনিয়ত নজর রেখেছিলাম এবং আমি যেটা পেয়েছি সেটা হলো লেডি রঙের যে পার্সোনাল মেড আছে সেই মেড প্রায়ই এখানে আসতো এবং সেই এই ইনসেন্স মানে ধূপের ভিতরে কিছু একটা কারসাজি করেছে। লেডি রং তখন ওকে মারতে থাকে আর বলতে থাকে, তুই এরকম একটা কাজ কেন করলি? অথচ লেডি রংই কিন্তু ওকে করতে আদেশ দিয়েছিল। মেয়েটি তখন নিচু হয়ে বলে, আমাকে ক্ষমা করবেন। আসলে মেয়েটি এখানকার একজন বুদ্ধার সঙ্গে মিলে এই কাজটি করেছে এবং ধরাও পড়ে গিয়েছে। ওই ধূপের ভিতরে যে গোল্ড ডাস্টার ছিল সেটা আসলে লেডির রঙই কিনেছিল এবং ওই মেয়েটি এখন এই করাঘাতের শিকার হয়। আর দেখা যায় লেডি রঙের উপরে ক্রুদ্ধ হয়ে লেডি রং যে 6টা প্যালেসের দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে ওকে সরিয়ে দেওয়া হয় আর সেই দায়িত্বগুলো সব এখন দিয়ে দেওয়া হয় ক্রাউন প্রিন্সেসকে অর্থাৎ জনিংকে। তো সেদিন জনিংয়ের আইলাইনারটা ঠিক করে দেওয়ার চেষ্টা করছিল তার স্বামী। এবং ঠিক এই সময়েই ওরা দুই ভাই অর্থাৎ পঞ্চম প্রিন্স আর নবম প্রিন্স জনিংয়ের সঙ্গে দেখা করতে আসে। আর এখানে তো আরও বেশি করে দুই ভাইকে দেখিয়ে জনিংয়ের আইলাইনারটা ঠিক করে দিচ্ছিল ক্রাউন প্রিন্স। এরপরে ক্রাউন প্রিন্স বলে, আমার দুই ভাই এখানে কি করতে এসেছে? ওরা তখন বলে, আমাদের মা একটা ভুল কাজ করেছে, সেজন্য আমরা সরি বলতে এসেছি। আমি চাইবো জনিং যেন মাকে ক্ষমা করে দেয়। ক্রাউন প্রিন্স তখন বলে, জনিং তো তাকে ক্ষমা করেই দিয়েছে। সে যদি সত্যি আমার সাথে এরকম কাজ করতো, লেডি রংকে আমি মৃত্যুদণ্ড দিতাম। এটা বলার পরে ওরা দুই ভাই চলে যায়। এরপরে তিয়ান বলে, আপনার শরীরের অবস্থা বেশি ভালো নয়, আপনি এত বেশি স্ট্রেস নেবেন না। তখন ক্রাউন প্রিন্স বলে, আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি জনিংয়ের জীবনটা আরও সহজ করে যেতে চাই। যে কথাটা জনিং বাইরে থেকে শুনতে পায়। এসবের মাধ্যমে জনিংয়ের ইদানিং ক্রাউন প্রিন্সের প্রতি একটু মায়া হচ্ছিল। যাই হোক সেদিন ক্রাউন প্রিন্স যখন আবার জনিংয়ের কাছে আসে, জনিং তখন একটা ঘন্টা বের করে আর বলে, আমাদের বেডের মাঝ দিয়ে এবার থেকে এই ঘন্টাটা বেঁধে দেওয়া হবে। যদি ঘন্টাটা কোনো রকমের নড়ে বা শব্দ করে ওঠে তাহলে তোমার দোষ। কিন্তু ক্রাউন প্রিন্স রাত্রেবেলা সেই ঘন্টাটাই বাজাতে থাকে, কারণ ও বারবার জনিংয়ের দিকে আসার চেষ্টা করে। জনিং ওকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও ও বারবার ওর দিকেই আসতে থাকে আর ঘন্টা সারা রাত বাজতে থাকে। যাই হোক এর পরদিন আমরা দেখতে পাই জনিং বিশাল বড় একটা দায়িত্ব পেয়েছিল, 6 প্যালেসের দায়িত্ব এখন তার। তবে সে চিন্তা ভাবনা করছে এটা নিয়ে, কিন্তু ক্রাউন প্রিন্স সবসময় জনিংয়ের কাছে আসে। জনিং যখনই কোনো কিছু নিয়ে চিন্তা করে ক্রাউন প্রিন্স তো আছেই। যাক এদিকে আমরা সেদিন সেন ইয়নরো অর্থাৎ জনিংয়ের বোনকে দেখতে পাই। ও ছোট বোন সিদ্ধান্ত নিয়েছে জীবনে আর বিয়ে করবে না। তো সেদিন ওর বোন একটা বাজারে ছিল আর তখন আমরা নবম প্রিন্সকে দেখি ও একটা ঘোড়া কিনতে এসেছিল। তবে ঘোড়া যারা বিক্রি করছিল তারা বিদেশি ভাষায় কথা বলছিল। সে নিয়নরা তাদের সঙ্গে কথা বলে একটা সুন্দর ঘোড়া কিনে দেয় কম দামে নবম প্রিন্সকে। ওর কথাবার্তা এবং এলিগেন্সে নবম প্রিন্স মুগ্ধ হয়ে যায়। এরপরে সে নিয়নরা তার ন্যানিকে সাথে নিয়ে এখান থেকে চলে যায়, কিন্তু নবম প্রিন্সের মন কেড়ে নেয় সে নিয়ন্দ্র। এদিকে রাজমাতা সে নিয়ন্দ্রকে ডেকে বলে, নবম প্রিন্সের বিয়ের জন্য তো মেয়ে দেখছি, তুমি যদি রাজি থাকতে। সে নিয়ন্ত্র তখন বলে, আমি আর বিয়ে করব না, সিদ্ধান্ত নিয়েছি। আসলে সে সেকেন্ড প্রিন্সকে অনেক ভালোবাসতো, কিন্তু সেকেন্ড প্রিন্সকে সে বিয়ে করতে পারেনি, তখন থেকেই সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করবে না। রাজমাতা তখন বলে, এই কথা তোমার বোন কিংবা বাবাকে মানবে? সে নিয়ন্ত্র তখন বলে, আমি আমার বোন এবং বাবাকে এই কথাটা বোঝানোর চেষ্টা করব।
রাজমাতা বলে ঠিক আছে তাহলে তোমাকে কোনো জোর করব না। এদিকে সেদিন আমরা আবার ভাইস মিনিস্টার চুইকে দেখতে পাই, যে বুশিলেনের সঙ্গে দেখা করতে এসেছিল। আসলে শুরুর দিকে বুশিলেন যেভাবে চুইকে সবসময় বিরক্ত করত, এখন ভাইস মিনিস্টার চুইও বুশিলেনের পিছনে সেভাবেই পড়ে আছে, যদিও কোনোভাবেই ভাইস মিনিস্টার চুকে পাত্তা দিচ্ছে না। এবং সে এসে জনিকে জিজ্ঞেসও করে যে আমি যদি একটা বিয়ে করি, মানে ফেক বিয়ে করি, তাহলে কি ভাইস মিনিস্টার চু আমার পিছু ছেড়ে দিবে? জনিং তখন বলে তুমি কি বোকা হয়ে গিয়েছো? একটা বিষয়কে ধামাচাপা দিতে গিয়ে তুমি একটা বড় বিপদ ডেকে আনবে নাকি? আসলে সে যেখানেই যাচ্ছে, যে মেয়ের সঙ্গে কথা বলছে না কেন, ভাইস মিনিস্টার চুই সেখানে চলে আসছে। জনিং তখন বলে আসলে সে তোমাকে অনেক ভালোবাসে, তাই যদি তোমার মনে হয় যে সে সত্যিই তোমার জন্য পারফেক্ট, তাহলে কিন্তু তুমি তার সাথেই থাকতে পারো। তো সেদিন আমরা সেনিয়নরাকে দেখতে পাই, সেনিয়নরা ওর বোন অর্থাৎ জনিং এর সঙ্গে দেখা করতে আসে। আর ও জানায় যে ও কখনো বিয়ে করতে চায় না। জনিং তখন বলে কিন্তু কেন তুমি কখনো বিয়ে করতে চাও না? বিয়ে তো একটা মেয়ের জীবনে একটা বড় আশীর্বাদ। সেনিয়নরা তখন বলে একটা ভুল মানুষকে বিয়ে করা হলো সব থেকে বড় অভিশাপ, সেজন্যই সে কখনো বিয়ে করতে চায় না। সেনিয়নটাকে তখন ওর বোন বলে ঠিক আছে তুমি যদি না করতে চাও আমরা জোর করবো না, তবে তুমি একটা ওয়ান্ডারফুল লাইফ লিড করবে। আসলে সেনিয়নরা এত সুন্দর করে বেড়ে উঠেছে মূলত ওর ন্যানির কারণে, যে ন্যানিকে আসলে জনিং এর মাই ঠিক করে দিয়েছিল। জনিং আজকে খুব চিন্তা করছে ওকে যে 6 প্যালেসের দায়িত্ব দেওয়া হয়েছে, ওর তো সেরকম বিশ্বস্ত কোনো সঙ্গী নেই। জনিংকে তখন আশ্বস্ত করে ক্রাউন প্রিন্সের বলে সেনিয়নরা যে ন্যানি সেনিয়নরাকে মানুষ করেছে সেই তো সব থেকে সুন্দর একজন মহিলা, তুমি তাকেই তোমার কাজে নিযুক্ত করতে পারো। এতে তো জনিং অনেকটাই আশ্বস্ত হয় আর বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছো। এরপরে ওখান থেকে বাইরে বের হয়ে আসে ক্রাউন প্রিন্স, তবে বাইরে বের হওয়ার পরেই ওর বুকে ব্যথা উঠতে শুরু করে। আসলে মাঝে মাঝেই তো ওর পয়জনগুলো আবার উথলে উঠতো। এরপরে একটা ডক্টর ডাকা হয়, ডক্টর শি জানায় যে ওকে সেই টেস্টটা শুরু করতে হবে, মানে সেই সুইগুলো ওর মেরুদণ্ড বরাবর ফোটাতে হবে। তবে এই যন্ত্রণা বিশ্বের যে কোনো যন্ত্রণা থেকে অনেক বেশি। সেদিন রাত্রেবেলা অনেকক্ষণ যখন কনফারেন্স না আসে তখন শুয়ে পড়েছিল জাউনিং, আর এখানে একটা লেটার লিখে রেখেছিল, একটা স্যুপও বানিয়ে রেখেছিল। যখন কনফারেন্স এখানে আসে লেটারে লেখা ছিল যে স্যুপটা খেয়ে নিও। ও স্যুপটা খেয়ে নেয় আর জনিংয়ের পাশে শুয়ে পড়ে এবং জনিংয়ের কাছাকাছি আসার চেষ্টা করলে জনিং প্রথমে ওকে অনেক দূরে ঠেলে দিতে থাকে, তবে পরবর্তীতে আর ঠেলে দেয় না, কারণ জনিং জানে যে ক্রাউন প্রিন্স আসলে অনেক বেশি যন্ত্রণার ভিতরে আছে। তবে ক্রাউন প্রিন্স আজকে জনিংকে একটু কিস করতে যায়, তখন সাথে সাথে জনিং হাত দিয়ে ওকে আটকে দিলে ক্রাউন প্রিন্স ওই হাত মুখের উপর ঠেলে ওভাবেই কিস করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলার দৃশ্য দেখতে পায়, যেখানে আজকে একটা ফেস্টিভ হওয়ার কথা ছিল এবং এখানে অন্য একটা রাজ্য, যে রাজ্যের নাম লি হাই, সেখান থেকে একজন রাজকন্যা এসেছে। তাকে নাকি এই প্যালেসে বিয়ের জন্য পাঠানো হয়েছে। সে রাজার কাছে প্রথমে জানায় সে ক্রাউন প্রিন্সকে বিয়ে করতে চায়। এই কথা শোনার সাথে সাথেই তো ক্রাউন প্রিন্স আগে তার স্ত্রীর দিকে তাকায় আর বলে দেখো আমি কিন্তু এই প্রিন্সেসকে চিনিও না, একে আমি বিয়ে করতে চাই না। আমার সারা জীবনে শুধুমাত্র একটাই ওয়াইফ থাকবে আর সেটা হলো তুমি, বলে অনেক কাশতে থাকে। তখন জনিং ওকে বাইরে নিয়ে আসে, ও জনিংকে বলে লি হাই প্রিন্সেসকে তো আমি চিনিই না, সে কেন আমাকে বিয়ে করতে চাইলো সেটাও আমি জানি না, তুমি কি একটু জেলাস হওনি? জনিং তখন বলে জেলাস কেন হব? তোমার যদি মনে হয় তুমি আরও একটা বিয়ে করবে তো তুমি আরও একটা বিয়ে করতে পারো, বলে চলেই যাচ্ছিল, কিন্তু ওকে টেনে ধরে তখন ক্রাউন প্রিন্স। এদিকে আমরা লিহাই প্রিন্সেসকে দেখতে পাই, লিহাই প্রিন্সেস তো আসলে বিয়েই করবে ক্রাউন প্রিন্সকে বলে এসেছে। এবং ক্রাউন প্রিন্স আজকে তার প্রিন্সেসকে জানিয়ে দেয় যে সে আজকে রাতে বাসায় ফিরবে না, সে লিহাইয়ের সঙ্গে ডিনার করবে, ডিনার করে তবেই ফিরবে। তো রাত হয়ে যায় আর জনিং অনেকক্ষণ বসে থাকে, এখনও ক্রাউন প্রিন্স ফিরে আসেনি বিধায় ময়ূ এবং ঝেঞ্জু বলে আমরা দুজনে কি ক্রাউন প্রিন্সকে গিয়ে খুঁজে নিয়ে আসবো, কিন্তু এর কোনো দরকার নেই বলে দেয় জনিং। অনেক রাত হয়ে গিয়েছে, ক্রাউন প্রিন্সের জন্য এখনও কোনো লোক পাঠায়নি জনিং। এতে ক্রাউন প্রিন্স অনেকটা হতাশ হয়ে বলে জনিং আসলেই আমার জন্য কোনো কেয়ার করে না। আসলে ও দেখতে চাইছিল যে ক্রাউন প্রিন্সেস ওর প্রতি রেগে রয়েছে কিনা। তিয়ান বলে এটা আর আপনাকে কখনোই দেখতে হবে না, সে আপনার জন্য কেয়ারই করে না আসলে, আমাদেরকে সারা রাত কি বাইরে থাকতে হবে? তখন ও বলে ঠিক আছে, আমিও দেখে নেব এর শেষটা। এরপরে আমরা দেখতে পাই যে ক্রাউন প্রিন্স সোজা এসেছে লি হাইয়ের সঙ্গে আবারও টাইম স্পেন্ড করতে। ও মূলত জনিংকে জ্বালাতে যাচ্ছে। লি হাই প্রিন্সেসকে ও ঠিকঠাকভাবে বলে দিয়েছে তাকে বিয়ে করতে চায় না। লি হাই প্রিন্সেস তখন বলে আমি জানি আপনি আপনার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসেন, আর ক্রাউন প্রিন্স ছিল এমন মানুষ যে সবার সাথে জনিং এর অনেক বেশি প্রশংসা করে বেড়াতো। লি হাই প্রিন্সেস বলে আপনারা দুজনেই মেড ফর ইচ আদার, তবে আমি সিদ্ধান্ত নিয়েছি অন্য একজনকে বিয়ে করব।
ক্রাউন প্রিন্স তখন বলে, আমি জানি তুমি কি সিদ্ধান্ত নিয়েছো। তুমি নিশ্চয়ই এখন আমার বাবাকে অর্থাৎ রাজাকেই বিয়ে করতে চাইবে, তাই নয় কি? লিহাই প্রিন্সেস বলে, আপনি ঠিকই ধরেছেন। আসলে আপনার বাবা আমাকে দেখে পছন্দ করবে। আসলে রাজা একটি মেয়েকে অনেক বেশি ভালোবাসতো, আর তাকে লিহাই রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছিল বিয়ের জন্য। সেই মেয়েকে রাজা আজও ভুলতে পারেনি। আর এই প্রিন্সেসের ভিতরে রাজার সেই প্রাক্তন প্রেমিকার একটু স্পষ্ট ছায়া আছে। তাছাড়া লিহাই প্রিন্সেসকে এখানে বিয়ের জন্য পাঠানো হয়েছে। আর বিয়ে মানে হলো প্রোটেকশন। লিহাই প্রিন্সেস চাই যেভাবেই হোক এমন কাউকে বিয়ে করতে যাতে এখানে ওর স্থানটা অনেক বেশি জব্দ হয়। সেজন্য ও সিদ্ধান্ত নিয়েছে রাজাকেই বিয়ে করবে, হয় ক্রাউন প্রিন্স আর না হলে রাজা। কিন্তু এখানে আরও একজন খুব বুদ্ধিমতী মহিলা আছে, আর সেটা হচ্ছে জনিং। এই কথা শুনে ক্রাউন প্রিন্স বলে, আমি জানি জনিং সব থেকে বুদ্ধিমতী। লিহাই প্রিন্সেস বলে, হ্যাঁ, সে তার সার্ভেন্টদের কিন্তু লেলিয়ে দিয়েছে আমরা কি করছি সেটা দেখার জন্য। এদিকে রাজার মন খানিকটা হরণ করার জন্য বেশ তার সামনে দিয়ে ঘুরছিল লিহাই প্রিন্সেস। যদি রাজার মন গলে যায় এবং রাজা বিয়ে করতে রাজি হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, এরপরের সিন কাট হয় আর আমরা দেখতে পাই লিহাই প্রিন্সেসকে ধরে বেঁধে ফেলেছে একটা গাছের সাথে জনিং এবং তার দাসীরা মিলে। কিন্তু কেন তাকে বেঁধে রাখা হলো, তাকে ঝুলিয়েও রাখা হয়েছে। লিহাই প্রিন্সেস ছাড়া পেয়ে রাজার কাছে কেঁদে কেঁদে নালিশ জানিয়ে গিয়েছে জনিংয়ের নামে। তখন রাজা জনিংকে ডাকলে জনিং বলে, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি তাকে গাছে ঝুলিয়েছিলাম? আপনি একতরফা কথা কেন বিশ্বাস করছেন? আর রাজা তখন ক্রুদ্ধ হয়ে বলতে থাকে, আমার মুখের উপর তুমি কথা বলছো? ও তখন বলে, আপনি যদি প্রমাণ দিতে পারেন তাহলে আমি মেনে নিব। রাজা তখন বলে, কিন্তু সে তো এসে আমাকে বলেছে যে তুমি তাকে গাছে বেঁধেছিলে। ক্রাউন প্রিন্সেস বলে, কিন্তু এরকম তো কোনো প্রমাণ নেই, তাই আমি আপাতত আসছি বলেও বাহিরে বের হয়ে আসে আর হাসতে থাকে। ক্রাউন প্রিন্স বলে, কি হলো এটা? ও তখন বলে, আমি তাকে গাছে বেঁধেছিলাম। কিন্তু ঘটনাটা হলো উল্টো। আসলে ক্রাউন প্রিন্সেসের কাছে অর্থাৎ জনিংয়ের কাছে এসেছিল লিহাই প্রিন্সেস। লিহাই প্রিন্সেস বলেছিল যে রাজার মন জয় করার জন্য তারা একসাথে হয়ে কাজ করতে চায়। তো যদি ক্রাউন প্রিন্সেস তাকে গাছে ঝুলিয়ে রাখে তাহলে সে রাজার সামনে কেঁদে কেঁদে অনেকটা সিম্প্যাথি আদায় করার চেষ্টা করবে, যাতে রাজা তাকে দ্রুতই বিয়ে করতে রাজি হয়ে যায়। আর সেটাই হয়েছে। এটা শুনে ক্রাউন প্রিন্স হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি, আমার ভাবনা যেখানে শেষ হয় তোমার ভাবনা সেখানে শুরু হয়। এছাড়াও ক্রাউন প্রিন্সেস মানে জনিং তার স্বামীকে আরও বলে, তুমি না চাইছিলে যে আমি জেলাস হচ্ছি কিনা সেটা তুমি ফিল করতে? তো আমি জেলাস হয়ে তাকে মেরেছি, তাকে বেঁধে রেখেছি, যাতে আর কেউ আমার স্বামীকে বিয়ে করার সাহস না দেখায়। তাদেরও এই একই হাল হবে বলে চলে আসে। এরপরে লিহাই প্রিন্সেসের প্রতি রাজা অনেকটাই দয়ালু হয়ে যায় আর তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তার সঙ্গে বিয়েও হয়ে যায়। এদিকে আমরা বুশিলিনকে দেখতে পাই। সে একটা পানশালায় এসেছিল, কিছু ছেলেদের সঙ্গে কথা বলছিল। ঠিক তখনই ভাইস মিনিস্টার চুই ওখানে চলে আসে আর বলে, তুমি একটা মেয়ে হয়ে কেন ওইসব লোকদের সঙ্গে কথা বলো? বলে ওকে একটা রুমে নিয়ে যায় আর সেখানে দুজনেই ওয়াইন পান করতে থাকে এবং বলাই বাহুল্য যে ওরা দুজনেই খুব ক্লোজ হয়ে যায়। পরদিন সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিল আর ওরা সারা রাত একসঙ্গে কাটিয়েছে। ভাইস মিনিস্টার চুই তখন বুশিলিনকে বলে, সমস্ত কিছুর দায়িত্ব আমি নিব, গত রাত্রে যা কিছু হয়েছে। বুশিলিন তখন বলে, তুমি কি বলছো এটা? আমি সুনান রাজ্যের হেয়ার এবং আমি একটা ছেলে, এটাই সবাই জানে। তাই তুমিও মজা পেয়েছো, আমিও মজা পেয়েছি, ঘটনা এখানেই শেষ বলে ও বিদায় জানিয়ে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই চিংশুর সঙ্গে সেকেন্ড প্রিন্সের বিয়ে হয়ে গিয়েছিল। তবে সেকেন্ড প্রিন্স ইদানিং আবার বুশিলিনের প্রতি একটু নজর দিয়েছে, কারণ সেকেন্ড প্রিন্সের মনে হচ্ছে বুশিলিনের এবং ভাইস মিনিস্টার চুয়ের ভিতর অস্বাভাবিক কোনো একটা সম্পর্ক আছে। তখন এখানে একটু ঘি ঢেলে চিংসু বলে, আমার মনে হয় বুশিলিন আসলে কোনো ছেলেই নয়, বরং একটা মেয়ে। সেকেন্ড প্রিন্স তখন বলে, এই না হলে তুমি আমার লেডি। যাই হোক, আমাদেরকে একটা ওর উপর নজর রাখতে হবে এবং বুশিলিনের জন্য রাজার কাছে একটা বিয়ের আর্জি জানাতে হবে, তাহলেই প্রমাণ হয়ে যাবে। আর ও রাজার কাছে যখন এসে আর্জি জানাচ্ছিল তখন ক্রাউন প্রিন্সও এখানে চলে এসেছিল। সো ঘটনা ক্রাউন প্রিন্স আগে থেকে জানতে পারে আর এটা গিয়ে আগে জানায় তার স্ত্রীর সঙ্গে। জনিং বলে, তার মানে তারা কোনো একটা কিছু করার চেষ্টা করবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো সেদিন একটা জলসার আয়োজন করা হয়েছিল যেখানে সেকেন্ড প্রিন্স এবং তার স্ত্রী চিংশুকে দেখি। তারা একটা বাচ্চা ছেলে নিয়ে অনেক বেশি কনসার্ন ছিল। এই কনসার্নের কারণও খুব ভালো করে বুঝতে পেরেছিল জনিং। আমরা দেখতে পাই যে একটা লেকের পাড় থেকে পড়ে যায় নিচে একটা বাচ্চা, যেও একটা প্রিন্স।
বুশিলিন ওই পথ দিয়ে যাচ্ছিল আর বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। আর সাথে সাথে এই ঘটনা সবাই জানতে পারে। বুশিলিন যেহেতু বাচ্চাটাকে বাঁচিয়েছে তাই সবাই বুশিলিনের সঙ্গে দেখা করতে আসে। তবে সেকেন্ড প্রিন্স জানতো বুশিলিন কোন রুমে থাকবে। সেই রুমে এসে দেখা যায় যে বুশিলিনের সঙ্গে একটি মেয়েও আছে। তো ওরা সবাই বুশিলিনের জামার বোতামগুলো খোলা দেখে এবং বুশিলিনের দেহটাও দেখে ফেলে। এতে তো বোঝাই যাচ্ছিল যে বুশিলিন কোনো মেয়ে নয় বরং একটা ছেলে, কারণ ও ছিল সুঠাম দেহ। আর এখানে যে মেয়েটা ছিল সেটা হলো চিংসুর পঞ্চম বোন। তো এই মেয়েটি অনেকটাই অজ্ঞান অবস্থায় ছিল। চিংসু তখন বলে, তুই এত বড় একটা কাজ কিভাবে করিস? রাজার কাছে তখন বসিলেন যায় আর বলে, আমি আসলে ড্রেস চেঞ্জ করতে ওই রুমে গিয়েছিলাম, তখনই ওই মেয়েটা এসে আমার উপর হামলে পড়ে। এর বাইরে আমি আর কিছুই জানি না। রাজা তখন বলে, ঠিক আছে, বসিলেনের কোনো দোষ নেই বলে ওকে ছেড়ে দেয়। এদিকে আমরা আসল বসিলেনকে দেখি আর নকল বসিলেনকে দেখি। এখানে দুইটা বসিলেন ছিল। আসলে একটু আগে যার সুঠাম দেহ সবাই দেখলো সেটা হলো নকল বুশিলিন। সাদা জামা পরা ছেলেটাই হলো নকল বুশিলিন এবং ও হচ্ছে একটা ছেলে মানুষ। আর আসল যে বুশিলিন কালো জামা পরা ছিল সেটা তো মেয়ে, সবাই জানে। এবার এটা এক্সপ্লেন করে জাওনিং আর বলে, আসলে আমার ভাইয়ের মিলিটারিতে আমি এই বুশিলিনকে দেখতে পেয়েছি যে দেখতে হুবহু তোমার জেরক্স কপির মতো, তাই ওকে আমি নিজের কাছে রেখেছিলাম যদি কখনো দরকার পড়ে। এদিকে আমরা ভাইস মিনিস্টার চুইকে দেখতে পাই। ভাইস মিনিস্টার চুই এই ঘটনা শোনার পরে অনেক মর্মাহত হয়েছে। ও ভেবেছে আসল বুশিলেন কোনো মেয়ের সঙ্গে ছিল আর এই কেস তদন্তের দায়িত্ব তাকেই দেওয়া হয়েছে। চিংসুর পঞ্চম বোনকে আমরা দেখতে পাই। সে এসে জানায় সে ইচ্ছাকৃতভাবে কোনো কিছুই করেনি। কেউ একটা তাকে ড্রাগ দিয়ে অজ্ঞান করে ওই রুমে রেখে এসেছিল আর এটা তার বোন চিংসুই করেছে এবং চিংসুকেও মারতে যায়। চিংসু তখন বলে যে এই কাজ তো আমি জীবনেও করিনি, তুমি আমাকে এখন মারতে এসেছো? মেয়েটি তখন বলে, ঠিক আছে, তাহলে আমি যে নিষ্পাপ সেটা প্রমাণ করতে আমি নিজের জীবনই দিয়ে দেব বলে নিজেই সুইসাইড করে নেয়। তো এখানে সবাই কিন্তু ঘটনাটায় অনেক বেশি মর্মাহত হয়ে পড়ে। আসলে চিংসু এতটাই ভিলেন যে কোনো কিছুতে ওর কোনো কিছু যায় আসে না। আজকে তো ঝামেলা বাঁধিয়েছিল আনলিং প্রিন্সেসের সঙ্গে। আনলিং প্রিন্সেস নাকি ওকে যাওয়ার জায়গা দিচ্ছিল না, তাই আনলিং প্রিন্সেসকে তারই যে মেড সার্ভেন্ট সে নাকি ধাক্কা দিয়েছে। আর এই কথা জানার পরে আনলিং প্রিন্সেসকে এখানে সাপোর্ট করতে আসে জনিং। জনিং তখন বলে, আনলিং তো একজন প্রিন্সেস, সে যদি চিংসুকে শ্রদ্ধা না করে তাহলে সে ক্ষমা চাইবে, কিন্তু তোমার যে মেড সার্ভেন্ট সে কেন আনলিং প্রিন্সেসকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে? সে কি জানে না আনলিং একজন প্রিন্সেস? তাই তোমার মেড সার্ভেন্টের এই মুহূর্তে আমি মৃত্যুদণ্ড শাস্তি দিলাম, কারণ সে একজন প্রিন্সেসকে অবমাননা করেছে। এরপরে ওই মেড সার্ভেন্টকে এখান থেকে নিয়ে যাওয়া হয় এবং তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। চিংসু তো অনেক বেশি রেগে যায়, কিন্তু তাও হাসি মুখ থাকার চেষ্টা করে বলে যে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই সেই সিদ্ধান্ত অনেক বেশি ভালো। এই কথা শুনে জাওনিং বলে, নিশ্চয়ই তোমার ভিতরে ভিতরে খুব রাগ হচ্ছে, কিন্তু তুমি একটার পর একটা যে কাণ্ড ঘটিয়ে চলেছ। তুমি প্রথমে সেনকে মেরে ফেললে, যা সেকেন্ড প্রিন্সের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। তুমিই তাকে বিষ খাওয়ানোর নাটক দেখিয়ে আসল বিষ খাইয়ে দিয়েছো। সে পুরোপুরি এই দুনিয়া থেকে চলে গিয়েছে, সেকেন্ড প্রিন্সকে বিয়ে করে নিয়েছো। এরপর বুশিলিনের পরিচয় ফাঁসের জন্য তুমি কি করলে? তোমার নিজের বোনকেই কাজে লাগালে। তোমার পঞ্চম বোনকে মানে ইনোসেন্ট বোনটাকে তুমি একদম মৃত্যুর মুখে ঠেলে দিলে, সেও মারা গেল, কিন্তু এসবে তোমার কিচ্ছু যায় আসে না, তাই না? আর তোমাকে যে সাহায্য করেছে তোমার ওই দাসী, তাই আমি তার জীবন নিয়ে নিলাম। ও তখন পেটে হাত রেখে বলে, কিন্তু এসবে কি হবে? আমি তো অলরেডি মা হতে চলেছি। তোমার পরে বিয়ে হওয়ার পরেও কত দ্রুত আমার একজন সন্তান আসতে চলেছে বলে ওকে অপমান করে চলে যাওয়ার চেষ্টা করে। জনিং খুব ভালোভাবেই জানে যে চিংসুর এই অহংকারই তার পতনের কারণ হবে একদিন। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই শাওকে। শাও একদিন এসেছিল জনিং এর কাছে। সে আগে ক্রাউন প্রিন্সকে বিয়ে করতে চাইতো, কিন্তু এখন সে বুশিলিনকে বিয়ে করতে চায়। জনিং বলে, তুমি হঠাৎ বুশিলিনকে কেন বিয়ে করতে চাও? ও তখন বলে, কারণ আমি জানি বুশিলিন একজন মেয়ে আর আমি যেহেতু অন্য কাউকে ভালোবাসতে পারবো না, আর তাই এই ফেক বিয়েটা আমি বুশিলিনের সঙ্গে করতে চাই। এতে আমিও বিয়ের হাত থেকে বেঁচে যাব আর বুশিলিনও বিয়ের হাত থেকে বেঁচে যাবে। জনিং বলে, এভাবে আমি তোমার জীবনটা নষ্ট করতে পারি না, তাই এই বিয়েটা হবে না। যাই হোক, এদিন রাত্রেবেলা আমরা দেখতে পাই যে অনেক বেশি পেইন হচ্ছিল ক্রাউন প্রিন্সের। আর তখন ওর জামাটা একটু সরিয়ে ওর মেরুদণ্ডে যে কয়টা সুই ফোটানো হয়েছে সেগুলো দেখতে পাই জনিং। সেজন্য জনিং এখন ক্রাউন প্রিন্সের প্রতি অনেকটাই কেয়ারিং হয়েছে। এখন সে মাঝে মাঝেই তার স্বামীর দেখাশোনা করছে, তার জন্য খাবার বানাচ্ছে, তার জন্য ধোয়া সৃষ্টি করছে, আর এসবে তো আরও আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিল আমাদের ক্রাউন প্রিন্স। এদিকে বুশিলিনকে দেখতে পাই সেদিন খেতে গিয়ে হুট করে ওর বমি চলে আসে এবং ওর হাত দেখে ময়ূর জানায় যে ও প্রেগনেন্ট। আসলে সেদিন রাত্রেবেলা যে ভাইস মিনিস্টার চুয়ের সঙ্গে অনেক টাইম স্পেন্ড করেছিল সেটাই এটার কারণ হয়ে দাঁড়িয়েছে।
যাক এটা জানার পরে ওকে জিজ্ঞেস করে জনিং এটা কতদিন? বুশিলিন তখন বলে এটা তো হতেই পারে না। তখন ওর মনে পড়ে ও ভাইস মিনিস্টারের সঙ্গে রাত কাটিয়েছিল। তো এই মুহূর্তে ও কি করবে? ওকে হয়তো ওর রাজ্যে ফিরে যেতে হবে, না হলে এটা জানাজানি হয়ে গেলে রাজা ওকেই মৃত্যুদণ্ড দেবে। তাই ওকে এখান থেকে চলে যাওয়ার কথা বলে জনিং আর বলে তুমি সিক্রেটলি তোমার রাজ্যে ফিরে যাও। তো ওই দিন বুশিলিন আবার ডেকে পাঠায় ভাইস মিনিস্টার চুকে। ভাইস মিনিস্টার চুইকে ও আজকে নিজের মনের কথা জানায় আর বলে আমি সত্যি সত্যি কখনো কাউকে ভালোবাসিনি, তবে একমাত্র তোমাকেই ভালোবেসেছি। তবে সবাই জানে আমি ছেলে, আর এই ছেলে হয়ে আমাকে সারাটা জীবন কাটিয়ে দিতে হবে। সেজন্য হয়তো তোমার সঙ্গে আমার পসিবল না কখনো, আমি কখনোই তোমার সঙ্গে এক থাকতে পারবো না। তাই আমাকে ভুলে যেও বলে ওকে বিদায় জানিয়ে দেয়। আসলে ভাইস মিনিস্টার চুই এই দিন প্রচণ্ড কষ্ট পেয়েছিল। এর পরবর্তী দিনের দৃশ্য দেখতে পায় যেখানে একটা সুন্দর জামা উপহার দেয় বুশিলিনকে জনিং। এই জামাটা যখন ও বানিয়েছিল বুশিলিন ওটা পছন্দ করেছিল, তাই ওই জামাটা আজকে ওকে দিয়ে এখান থেকে চলে যেতে বলে। এদিকে ভাইস মিনিস্টার চুইকে আলাদা করে ডেকে পাঠায় ক্রাউন প্রিন্স আর বলে আজকে রাতেই বুশিলিন তার রাজ্যে ফিরে যাবে। তুমি যদি চাও তাহলে কিন্তু যেতে পারো, ভেবে দেখো তুমি এখানে থাকবে নাকি সেখানে যাবে। ক্রাউন প্রিন্স আরও বলে যেহেতু আমিই তোমাকে নিয়োগ দিয়েছিলাম, তুমি আমার হয়ে এতদিন কাজ করেছো, তো ভালোবাসার জন্য তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। এদিকে আমরা সেকেন্ড প্রিন্সকে দেখতে পাই। সেকেন্ড প্রিন্সকে সিংশেষে জানায় আমি গোপন সূত্রে খবর পেয়েছি আজকেই নাকি বুশিলিন এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, তাকে অ্যাটাক করতে হবে। বুশিলিনকে দেখতে পাই সে একটা মেয়েলি ড্রেস পরেছিল এবং তাকে প্রায় চেনাই যাচ্ছিল না। আসলে মেয়ের থেকে ছেলের উপরে ওকে আরও বেশি ভালো লাগতো। তবে হুট করে ওর উপর অতর্কিত কারা যেন হামলা শুরু করে দেয়। তবে বুশিলিন যেহেতু একজন যোদ্ধা ছিল তাই সবাইকেও একাই এখানে মেরে ফেলে। এবং ঠিক ততক্ষণে এখানে ভাইস মিনিস্টার চুই পৌঁছে যায়। চুই বলে আমি তোমাকে এই মেয়ে রূপে কতবার দেখতে চেয়েছি, ফাইনালি সেই স্বাদ আমার পূর্ণ হলো। যাই হোক এরপরে ওরা একটা জায়গায় যায়। মুসলিনের অনেক জায়গায় কেটে গিয়েছিল, সেগুলো ব্যান্ডেজ করে দেয় চুই আর বলে আমি সমস্ত কিছু ছেড়ে এসেছি তোমার সাথে থাকবো বলে। কিন্তু ওকে বারবার রাজ্যে ফিরে আসতে বলে বুশিলিন আর বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি এই রাজ্যের ভাইস মিনিস্টার, তাই এটা কখনোই হতে পারে না, তুমি আমার সঙ্গে যেতে পারো না। কিন্তু তাও ভাইস মিনিস্টার চুই ওকে অনেক মানিয়ে নেয়। মানানোর পরে বলে আমি কোথাও যাব না, আমি সমস্ত কিছু পিছনে ফেলে চলে এসেছি বলে ওকে জড়িয়ে ধরে। ঠিক তখনই ওকে সরিয়ে দেয় বুশিলিন আর বলে কি করছো, এত জোরে চাপ দিও না। তখনই ও জানতে পারে যে বুশিলিন আসলে প্রেগনেন্ট আর এই বাচ্চাটা আসলেই ভাইস মিনিস্টার চুইয়ের। ও তো তখন একদম আবেগ আপ্লুত হয়ে যায় আর বলে এই অবস্থায় তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে। এদিকে আমরা দেখতে পাই এরা দুজনে অনেক বেশি হ্যাপি হয়েছে ওদের দুজনের মিল করে দিতে পেরে। আবার এরা খবরও পেয়েছে যে ওরা সুন্দরভাবে সুনান শহরে পৌঁছে গিয়েছে। যাই হোক, এখন জনিং জিজ্ঞেস করে ক্রাউন প্রিন্সকে যে এতে আপনার মন খারাপ হচ্ছে না, ভাইস মিনিস্টার চুইকে তো আপনিই রেখেছিলেন। ও তখন বলে ভালোবাসা থেকে বড় কিছু নেই। যাই হোক, এদিকে আমরা দেখতে পাই একটা অন্ধকার জায়গায় এসে দাঁড়িয়েছিল চিংসু। ওর কাছে কেউ একটা বিষ দিয়েছে আর বলেছে সেকেন্ড প্রিন্স কোনো কাজেরই নয়, তাই সময় এসেছে তাকে শেষ করার, তাকে মেরে ফেলো। তো চিংসু এরপরে বাড়িতে আসে আর দেখা যায় সেকেন্ড প্রিন্স ইদানিং বারে পড়ে থাকে সব সময় মেয়েদের নিয়ে। চিংসু তখন ওকে ডাকতে আসে আর বলে ইদানিং অনেকদিন আপনি বাড়ি ফেরেন না, তো আপনি কি বাড়িতে ফিরবেন না, এখানে মেয়ে নিয়ে পড়ে আছেন। তো যে মেয়ে নিয়ে পড়েছিল সেই মেয়েটির সঙ্গে চিংসু ইচ্ছে করে বিরক্তিকর স্বরে কথা বলার কারণে একটা ঝামেলা বাঁধিয়ে ফেলায়। মেয়েটি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিলে এখানে দেখা যায় যে চিংসুর মিসক্যারেজ হয়ে গিয়েছে। জনিং জানার পরে বুঝতে পারে চিংসু এটা ইচ্ছাকৃতভাবেই করেছে। চিংসুর কোনো ইচ্ছাই নেই এই বাচ্চাটা ক্যারি করার, সেই জন্য সেকেন্ড প্রিন্সকে ফাঁসানোর জন্য ও এই নাটকটা করলো, ও নিজের বাচ্চাটা নষ্ট করলো যাতে সেকেন্ড প্রিন্স মনে মনে অনুতপ্ত হয়। সেকেন্ড প্রিন্স ভাবে যে তার জীবনে আসলে সে কী পেল। সেকেন্ড প্রিন্সের জন্য আজকে সে একটা স্যুপ রান্না করে নিয়ে এসেছিল। চিংসুকে ধরে সেকেন্ড প্রিন্স বলে আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি আমাদের বাচ্চাটাকেও রক্ষা করতে পারলাম না। আমি আমার জীবনে কিছুই পেলাম না, না বাবা আমাকে ভালোবাসে, না আমার প্রথম স্ত্রী আমাকে ভালোবেসে থেকে গিয়েছিল, সেও মারা গিয়েছে। সে নিয়ন্ত্রকে সে মন প্রাণ দিয়ে ভালোবাসত, সেই সে নিয়ন্ত্রও দূরে চলে গিয়েছে। আর আজকে কিনা ধাক্কাধাক্কিতে তার বাচ্চাটাও নষ্ট হয়ে গেল। সেজন্য সেকেন্ড প্রিন্সের মনে এখন অনেক দুঃখ। সেকেন্ড প্রিন্স বলে তুমি মনে করো যে আমি কিছুই করতে পারবো না, এজন্য তুমি চাও এই দুনিয়া ছেড়ে আমার চলে যাওয়া উচিত, তাই না? ঠিক আছে, এই যে বিষটা নিয়ে এসেছো আমি জানি এতে বিষ আছে, যেহেতু আমার স্ত্রী চাচ্ছে আমি বেঁচে না থাকি তাই এই বিষটা আমি পান করছি বলে সেকেন্ড প্রিন্স বিষটা পান করে। সেকেন্ড প্রিন্সের আসলে আর বেঁচে থাকার কোনো আশাই নেই, সে মনে মনে অনেক বেশি অনুতপ্ত। সেজন্যই সে এই মৃত্যুকে আলিঙ্গন করেছে। তবে সামনে সে অনেক বড় একটা সংবিধান খুলে বসেছে, জোরে জোরে রাজার মতো করে সেই সংবিধানটা পড়তে থাকে।
কারণ সে সবসময় রাজা হতে চেয়েছিল। তবে সেটা আর হয়ে উঠল না। সে যখন সংবিধানটা পড়ছিল তখন তার রক্তবমি হতে শুরু করে আর সাথে সাথেই সে মারা যায়। এভাবে সেকেন্ড প্রিন্সের মৃত্যু হয়ে যায়। কিন্তু সেদিন চিংসুকে দেখতে পায় সে রাজদরবারের সামনে বসে বলছিল তার স্বামী নিজে নিজেই বিষকে আত্মহত্যা করেছে। কারণ তাদের সন্তান যে নষ্ট হয়ে গিয়েছে সেই দায় থেকে সে নিজেকে মুক্ত করতে পারছিল না, তাই এটা করেছে। চিংসু আসলে কি খারাপ একটা মহিলা, নিজে এর জন্য বাচ্চাটা নষ্ট করলো যাতে দোষটা সে ক্রাউন প্রিন্সকেই দিতে সরি সেকেন্ড প্রিন্সকে দিতে পারে। এদিকে সেকেন্ড প্রিন্সের মৃত্যুর খবর শুনে বাবার সঙ্গে দেখা করতে আসে ক্রাউন প্রিন্স। ক্রাউন প্রিন্সের কাছে তখন একটা চিঠি ধরিয়ে দেয় ওর বাবা আর বলে ওর কথা বলো না। সেকেন্ড প্রিন্সই সেই লোক যে এখান থেকে অনেকগুলো বছর আগে তোমার 9 বছর বয়সে তোমার জন্য বিষ অর্ডার করেছিল। ঈশা নামের একটি মেয়ে এটাকে বলেছে। মানে ঈশা নামের একটি মেয়ের কাছেই নাকি সে বিষটা কিনেছিল। এদিকে যে রাজমাতা আছে সে রাজমাতাও বলে আমরা এতকাল ধরে খুঁজে বেড়াচ্ছি কে তোমাকে বিষ দিয়েছিল। এখন দেখছি সেকেন্ড প্রিন্সই তোমাকে বিষ দিয়েছিল। এই ঘটনা জানার পরে রাজার তো ভীষণই মন খারাপ হয় যে তার ছেলে আরেক ছেলেকে এভাবে মারতে চাইলো। কিন্তু ক্রাউন প্রিন্স কোনোভাবেই এই ঘটনাটা বিশ্বাস করতে পারছে না। সে সেকেন্ড প্রিন্সকে খারাপ মানুষ মনে করলেও এতটা খারাপ মনে করে না যে সেকেন্ড প্রিন্স তাকে 9 বছর বয়সে মারতে চাইবে। সে জনিংকে এসে এই ঘটনা জানালে জনিং বলে আমারও এটা বিশ্বাস হয় না। এদিকে রাজাকে দেখতে পায়। রাজার কাছে জনিং এসেছিল কিছুদিনের জন্য বাবার বাড়ি যাওয়ার কথা জানাতে। কারণ তার ভাইয়ের জন্য একটা মেয়ে দেখা হয়েছে এবং তার ভাইয়ের নাকি অতি দ্রুতই বিয়ে হওয়ার কথা আছে। রাজা ওকে অনুমতি দিয়ে দেয়। ক্রাউন প্রিন্সও জনিং এর সঙ্গে যেতে চাইলে জনিং বলে আপনি তো অসুস্থ, এত পথ যাত্রা করতে পারবেন না, তাই আপনি থেকে যান। ক্রাউন প্রিন্স তখন ওকে কিছু লোকজন দিয়ে একাই পাঠিয়ে দেয়। তবে এটা পঞ্চম প্রিন্স জানার পরে পঞ্চম প্রিন্স ওর ক্যাডেসটা ফলো করতে থাকে। যাত্রাপথে বিরতি নিয়ে ওরা একটা জায়গায় এসে থেমেছিল। আর তখন এখানে জনিং এর সঙ্গে দেখা করতে ক্রাউন প্রিন্স চলে এসেছে। জনিং কিন্তু জানেও না যে ক্রাউন প্রিন্স তার পিছনে বসে আছে। ক্রাউন প্রিন্সকে দেখে অবাক হয়ে বলে আপনি এখানে, ঝেঞ্জু কোথায়? তখন ক্রাউন প্রিন্স বলে আমি তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না বিধায় চলে এসেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি আমিও তোমার সঙ্গে তোমার বাবার বাড়ি যাব। ক্রাউন প্রিন্সকে তখন জনিং বলে কিন্তু আপনি এখানে কি করছেন? আমি গোসল করে বাইরে বের হচ্ছি, আপনি যান। ঠিক তখনই পঞ্চম প্রিন্স বাইরে থেকে ওকে ডাকে আর বলে আমি তোমার পছন্দের কেক নিয়ে এসেছি। জনিং তখন বলে আপনি আবার কে? ও তখন বলে পঞ্চম প্রিন্স। পঞ্চম প্রিন্সকেও বলে দেয় যে সে কোনো কেক খেতে চায় না আর এখানে তাকে যেন ডিস্টার্ব করা না হয়। পঞ্চম প্রিন্স তাও দাঁড়িয়ে থাকে। পঞ্চম প্রিন্সের সঙ্গে এভাবে নিজের স্ত্রীকে কথা বলতে দেখে আর সহ্য করতে পারে না ক্রাউন প্রিন্স। সেজন্য তো তাকে একটা কিস করে নেয়। আর ময়ূর তখন এসে পঞ্চম প্রিন্সকে বলে আমাদের প্রিন্সেস এখানে গোসল করছে, আপনি কেন এখানে দাঁড়িয়ে আছেন? আপনি এখান থেকে চলে যান। কিন্তু তখনই ভিতরে একটা ফ্লাওয়ার ভাস পড়ার শব্দে কেঁপে ওঠে পঞ্চম প্রিন্স। পঞ্চম প্রিন্স ভাবে ভিতরে কিছু একটা হচ্ছে। বিদায় সে দ্রুত করে ভিতরে চলে আসে আর দেখতে পায় যে ভিতরে ক্রাউন প্রিন্স এবং জনিং দুজনেই আছে। এবং ক্রাউন প্রিন্স তার ভাইকে এখন জানিয়েও দেয় যে তুমি এখানে কেন এসেছো? তুমি দেখতে পারছো না এখানে স্বামী আর স্ত্রী আছে? এখানে তোমার আসা উচিত হয়নি। আমি আমার স্ত্রীকে খুব ভালোভাবে প্রোটেক্ট করতে পারবো। লজ্জা থাকলে তুমি এখানে আসতে না। পঞ্চম প্রিন্স তখন ভীষণ মন খারাপ করে ওখান থেকে বাইরে বের হয়ে আসে। আর নিচে এসে উপরের দিকে তাকিয়ে দাঁড়িয়েই থাকে। কিছুক্ষণ পরে এখানে ক্রাউন প্রিন্স নেমে আসে। ক্রাউন প্রিন্স তখন বলে আমার স্ত্রীকে ফলো করতে করতে এখানে চলে এসেছো, এটা কি ঠিক হয়েছে ভাই? তখন পঞ্চম প্রিন্স বলে তুমি এত অ্যাটিটিউড কেন নিচ্ছ? হয়তোবা তুমি বড়জোর 1 বছর বাঁচবে, কিন্তু তারপরে সারা জীবন জনিং একা হয়ে যাবে। আমার সারা জীবন পড়ে আছে জনিংকে জয় করার জন্য, কিন্তু তুমি বড়জোর 1 বছর তাকে আগলে রাখতে পারবে। তাই এত বেশি অ্যাটিটিউড নেওয়ার দরকার নেই। ক্রাউন প্রিন্স তখন বলে সে তো আমারই স্ত্রী, বলে ভাব নিয়ে চলে আসে। এরপরে একসঙ্গে ওরা নর্থ ওয়েস্টের দিকে যেতে থাকে আর ওদের দুজনকে ফলো করতে থাকে এদিকে পঞ্চম প্রিন্স। এদিকে আমাদের নর্থ ওয়েস্ট রাজ্যের কিছু সিন দেখানো হয় যেখানে অতর্কিতভাবে কারা জানি জনিং এর বাবা এবং ভাইয়ের উপর অ্যাটাক করে। আর এটা ছিল জনিং এর চাচা। তবে জনিং এর চাচা কেন তার বাবাকে মারতে চাইবে, এটা একটা অনেক বড় কোশ্চেন। যাই হোক এটা জনিং এর কাছে পৌঁছে যায়। জনিং দ্রুত করে তার বাবা আর ভাইয়ের সঙ্গে দেখা করতে যেতে চায়। কারণ তার বাবা আর ভাই মোটামুটি এখন যুদ্ধটাকে সামাল দিয়ে একটা জায়গায় আশ্রয় নিয়েছে। ওর ভাইয়ের সঙ্গে দেখা করতে এসে জানতে পারে যে তার চাচার একটা ছেলেকে নাকি একবার জনিং এর বাবা মৃত্যুদণ্ড দিয়েছিল। সেজন্যই নাকি তার চাচা রেগে গিয়েছে। জনিং এটা শুনে বলে আমার কিন্তু সেটা মনে হয় না, মনে হয় পিছনে কেউ একটা কারসাজি করছে। ওর ভাই বলে কে কারসাজি করতে পারে? জনিং বলে দেখো, যদি চাচা শুধু বাবার উপর রাগ থাকতো তাহলে বাবাকেই একা মেরে ফেলতো, এভাবে সমস্ত সৈন্যদের উপরে কিন্তু রাগ চাপাতো না। মনে হয় পিছনে কেউ একটা আছে। যাক আজকে ওরা এখানেই থেকে যায়। এদিকে আমরা দেখতে পাই যে আসলে জনিং এর চাচার সঙ্গে যে কাজ করছে সে হলো চতুর্থ প্রিন্স। আপনাদের নিশ্চয়ই চতুর্থ প্রিন্সের কথা মনে আছে,
যে কিন্তু এখন রাজ্যেই থাকে না। সে যে নিজের ওয়াইফকে বাঁচানোর জন্য নিজে বিষ পান করে নিয়েছিল, সে এখন রাজ্যের বাইরে আছে তার ওয়াইফকে নিয়ে। আর সেই মূলত পিছন থেকে সমস্ত কলকাঠি নাড়ছে। তার স্ত্রীকে নিয়ে সে এখানে ঘাঁটি গেড়েছে। তার স্ত্রী এখন সুন্দর একটা জীবন চায়, কিন্তু চতুর্থ প্রিন্স তা চায় না। চতুর্থ প্রিন্স মূলত রাজ্য জয় করতে চায়, রাজার জায়গায় নিজে বসতে চায়। কিন্তু এখন তার স্ত্রী বলে, দেখো, রাজা হওয়ার যোগ্য তুমি নও, না হলে রাজা তোমাকে ক্রাউন প্রিন্স বানাতো। কখনোই রাজা রাজত্ব তোমার হাতে তুলে দিবে না। তাই এসব ছেড়ে আমরা একটা শান্তিপূর্ণ জীবনযাপন করি। কিন্তু চতুর্থ প্রিন্স এটা কোনোভাবেই মানবে না। রাজার ভালোবাসা সে কখনোই পায়নি, ছেলে হিসেবে তাকে ট্রিট করা হয়নি, তাই সে প্রতিশোধ নিতে চায়। তার স্ত্রী তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, আসলে তার স্ত্রী এখন পরিপূর্ণ ভালো হয়ে গিয়েছে এবং সে একটা সুন্দর শান্তিপূর্ণ জীবন চায়। তবে চতুর্থ প্রিন্স এখন ক্ষমতার লোভে একদম অন্ধ হয়ে গিয়েছে। সে বলে, বাবা আমাকে কখনো সেই ছেলের নজরে দেখেইনি যেভাবে অন্য ছেলেদের দেখেছে। সেজন্য আমি চাই না আমার বাবা বেঁচে থাকুক। এরপরে আমরা দেখতে পাই যে ক্রাউন প্রিন্স যুদ্ধ যেতে প্রস্তুত। কারণ ক্রাউন প্রিন্স জানে যে ভিতরে ভিতরে কেউ একটা নর্থ ওয়েস্টের পুরো সৈন্যদের মারতে চায়। ক্রাউন প্রিন্স এখন অনেক অসুস্থ। তিয়ান তাকে বারণ করা সত্ত্বেও সে বলে, আমাকে এই যুদ্ধে যেতেই হবে। আমি যদি জনিংয়ের বাবা আর ভাইকে রক্ষা করতে না পারি, তাহলে তারা কিভাবে একদিন জনিংকে রক্ষা করবে বলো? বলে সে নিজের যুদ্ধক্ষেত্রে নেমে আসে। কারণ দাসিং রাজ্যের সঙ্গে আজকে তাদের রাজ্যে যুদ্ধ হচ্ছে। জনিংয়ের বাবা এবং ভাই এখানে যুদ্ধ করছে। দুই প্রিন্স এখানে চলে এসেছে, জনিংও চলে এসেছে। আসলে যুদ্ধক্ষেত্রে ক্রাউন প্রিন্স যখন যুদ্ধ করছিল তখন তাকে একবার বাঁচিয়েছে তার ভাই পঞ্চম প্রিন্স। আবার পঞ্চম প্রিন্স এখানকার সবথেকে বড় শত্রুকে মেরেও ফেলেছে। আবার ওরা কিন্তু চতুর্থ প্রিন্সের মুখোমুখিও হয়েছে। তবে চতুর্থ প্রিন্সের একটা তীরে আজকে প্রায় মরতে যাচ্ছিল ক্রাউন প্রিন্স। তখন এসে তাকে বাঁচিয়ে নেয় তারই স্ত্রী। চতুর্থ প্রিন্স বুঝতে পারে যে এখানে তার নিদারুণভাবে পরাজয় হয়েছে, তাও সে হাল ছাড়তে চায় না। তার স্ত্রী তাকে আজও বোঝায় যে তুমি হাল ছেড়ে দাও, তুমি পারবে না ওদের সঙ্গে। কিন্তু চতুর্থ প্রিন্সের মোটিভ ছিল পঞ্চম প্রিন্সকে এবং সপ্তম প্রিন্স অর্থাৎ ক্রাউন প্রিন্সকে মেরে ফেলা। তার স্ত্রী যখন তার স্বামী অর্থাৎ চতুর্থ প্রিন্সকে বোঝাতে ব্যর্থ হয়, তখন সে একটা বিষাক্ত ওয়াইন পান করে নেয় আর বলে, তুমি যেহেতু আমাদের শান্তিপূর্ণ জীবন চাও না, তাই এই জীবন আমিও রাখবো না বলে ছুরিকাঘাতে নিজেকেই মেরে দেয়। ওর স্বামীকে মরার আগে বলে যায়, আমি প্রথমে হয়তো অন্য রাজ্য থেকে সাধারণ একটা মেয়ে হয়ে এসেছিলাম, তবে তোমাকে ভালোবেসেছিলাম, সুন্দর জীবন চেয়েছিলাম, তুমি আমাকে সেটা দিতে পারোনি। চতুর্থ প্রিন্স প্রচণ্ড কাঁদতে থাকে। ও বুঝতে পারে যে ও কি হারিয়ে ফেলেছে। এজন্য সে তার বাবাকে আরও দোষারোপ করে। যাই হোক, এদিকে আমরা দেখতে পাই যেহেতু রাজ্য ওরা জয় করে নিয়েছিল, তাই এখন সব জায়গায় একটু শান্তিপূর্ণ আবহাওয়া বিরাজ করছিল। তো সেদিন ক্রাউন প্রিন্স আবার তার স্ত্রীকে নিয়ে একটা জায়গায় আসে। আজকে জনিং ওকে বলে, আমি আপনাকে কথা দিয়েছিলাম যদি কখনো আমি আপনার প্রেমে পড়ি, তাহলে সেদিনই আর কোনো রকমের দ্বিধান্বিত না করে আপনাকে জানিয়ে দেব। তো আজকে আমি আপনাকে বলছি যে আমি আপনার প্রেমে পড়েছি, আমি আপনাকে ভালোবাসি। ক্রাউন প্রিন্স জনিং এর মুখ থেকে এই কথা শুনে কি বলবে বুঝে উঠতে পারে না। এরপরে ওকে জড়িয়ে ধরে। এরপরে ক্রাউন প্রিন্স আরও একটা সুন্দর লিস্ট বের করে, যেটা সে দীর্ঘদিন ধরে জমিয়েছে। এই লিস্টে এই রাজ্যের সব সুন্দর সুন্দর এমপি মন্ত্রীদের নাম লেখা আছে, যেসব মন্ত্রীরা সব থেকে বিশ্বস্ত। ক্রাউন প্রিন্স বলে, আমি হয়তো ভেবেছিলাম যে কোনো রকমের ঔষধ দ্বারা আমি হয়তো আরও অনেকগুলো বছর বাঁচব। যদি কখনো রাজা হই তাহলে তো বিশ্বস্ত মন্ত্রীদের লাগবে। তবে যেহেতু আমি আর বেশি দিন বাঁচব না, তাই আমি যা কিছু জমিয়েছি সেই সমস্ত কিছু দিয়ে আমি তোমার জীবনকে আরও সুন্দর করে যেতে চাই। একদিন যদি আমার জায়গায় তুমিও সিংহাসনে বসো, তাহলে তুমিই জানবে এই মন্ত্রীরা সবাই বিশ্বস্ত। এইসব কথা শুনে জনি আরও আবেগ আপ্লুত হয়ে যায় আর বলে, তুমি এসব কী বলছো? তুমি বেঁচে থাকবে। এরপরে ওরা দুজনে অনেক বেশি ক্লোজ হয়ে যায়। আসলে জনিংয়ের জীবনটা ইজি করার জন্য ক্রাউন প্রিন্সের জীবনের সমস্ত অর্জন সে জনিংকে দিয়ে দিচ্ছে। সে জানে যে জনিং কোনো একদিন হয়তো সিংহাসনে বসলেও বসতে পারে। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই যে জনিংয়ের বাবা অনেক বেশি হ্যাপি হয়েছে। ক্রাউন প্রিন্স আসলেই সুন্দর একটা মানুষ। এরপরে ওরা সবাই ওখান থেকে চলে আসে নিজেদের বাসায়। কিন্তু তখন পঞ্চম প্রিন্স মাঝ রাস্তায় ওদেরকে আটকায় আর একটা জায়গায় থামতে বলে। সেখানে ওরা সবাই খাওয়ার জন্য থামে। ক্রাউন প্রিন্স তখন তার পঞ্চম ভাইকে দেখানোর জন্য জনিংকে বলে যে আমাকে খাইয়ে দাও। আর জনিং ওকে খাইয়ে দিতে যাবে, ঠিক তখনই ওর পঞ্চম ভাই বলে, দাঁড়াও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি বলে ওর হাত থেকে স্যুপের বাটিটা নিয়ে নেয় আর ওকে একটা একটা করে খাওয়াতে থাকে। এতে ওর ভাই মানে ক্রাউন প্রিন্স প্রথমে একটু রেগে যায় আর বলে, তুমি নিশ্চয়ই বিরক্ত হচ্ছ, তাই না? চোখের সামনে আমার স্ত্রীর সঙ্গে আমার ঘনিষ্ঠতা তুমি দেখতে পারছো না। পঞ্চম প্রিন্স তখন বলে, আমি তো তোমার ভাই, তো ভাই হয়ে তোমাকে তো খাইয়ে দিতেই পারি, নাও, এটাই কিন্তু শেষ। তখন ক্রাউন প্রিন্স একটু বেশ আয়েশ করে বলে, ঠিক আছে, তোমার হাত থেকে খেতেও একদমই মন্দ লাগছে না, আমার বেশ ভালোই লাগছে, কারণ জীবনে কখনো ভাইয়ের কোনো আদর স্নেহ পাইনি, তো এখন আমার মনে হচ্ছে যে না, সত্যিই আমার একটা ভাই আছে।
যাই হোক এরপরে ওরা ফিরে আসে। ক্রাউন প্রিন্স এবং জনিং যখন শুয়েছিল, আজকে আবার ক্রাউন প্রিন্স জনিংকে টাচ করার চেষ্টা করে এবং ওখানে যে ঘন্টাটা বাঁধা ছিল সেই ঘন্টাটা ও আস্তে আস্তে তোলার চেষ্টা করে। জনিং জেগে যায় আর বলে, কি হচ্ছেটা কি? এই ঘন্টা যদি কোনো সাউন্ড হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। তখন ক্রাউন প্রিন্স বলে, জানো আজকে রাজমাতা আমাকে ডেকে কি বলেছে? রাজমাতা আমাকে ডেকে বলেছে অতি শীঘ্রই যেন আমাদের একটা গ্র্যান্ড চিলড্রেন আমরা তাদেরকে উপহার দিতে পারি। বলেও জনিংয়ের খুব কাছাকাছি আসে আর ওই ঘন্টাটাও অনবরত বাজতে থাকে। জেনজু তখন ময়ূকে বলে, ঘন্টাটা দেখো আজকে অনবরত বেজে চলেছে। তো আজকে এদের সিচুয়েশন দেখে বোঝা যায় যে আজকে ওরা চূড়ান্ত ঘনিষ্ঠ হয়েছিল। যাই হোক এরপরে আমরা দেখতে পাই যে পরদিন সকালবেলা এদের দুজনের ভিতরে যে একটা নিউলি ম্যারিড কাপলের যেরকম ব্যাপার থাকে সেটা ছিল। আসলে জনিংও এখন থেকে তার স্বামীর প্রতি কেয়ারিং হয়েছিল। সেদিন আমরা দেখতে পাই পঞ্চম প্রিন্স একটা জঙ্গলে এসেছিল হরিণ শিকার করতে। আর সে সেই হরিণটাকে আঘাত করার চেষ্টা করেছিল যে হরিণটাকে একদিন জনিং অ্যাডমায়ার করেছিল। আর সেজন্য এখানে ক্রাউন প্রিন্স চলে আসে আর ওই হরিণটাকে বাঁচিয়ে দেয়। পঞ্চম প্রিন্স তখন রেগে যায় বলে, আমি যেটাকে মারতে চাই তুমি সেটাকে কিভাবে বাঁচাবে? তাই ও জঙ্গলের ভিতরে নামলে দেখা যায় একজন মুখোশধারী লোক এসে তখন পঞ্চম প্রিন্সের দিকে তীর ছোড়ে আর ক্রাউন প্রিন্স ওকে বাঁচিয়ে নেয়। কিন্তু এদের দুই ভাইকেই তখন কারা যেন ঘিরে ধরে। আর এই লোকগুলোর সংখ্যা এত বেশি ছিল যে এরা দুই ভাই পেরে ওঠে না। তাই দুজনকেই ধরে ওরা নিয়ে চলে যায়। এই ঘটনা আবার জনিং এর কাছে এসে জানায় ঝেঞ্জু এবং ময়ূ। জনিং তখন বলে, কিন্তু এটা কিভাবে সম্ভব? ওরা দুই ভাই কিভাবে হারিয়ে যেতে পারে? এক্ষুনি নবম প্রিন্সকে খবর দেওয়া হোক। এরপর আমরা এদের দুজনকে দেখি একটা গুহার ভিতরে আটকে রাখা হয়েছিল, কিন্তু নড়াচড়াই করতে পারছিল না ক্রাউন প্রিন্স। ক্রাউন প্রিন্সের হাতেও কেটে গিয়েছিল, তাই ওর ভাইকে বলে ব্যান্ডেজ করে দিতে। ওর ভাই যখন ব্যান্ডেজ করছিল ভাইকে বলে, দেখো তুমি জনিংয়ের উপরে আর নজর দিও না। এতে ওর ভাই জোরে এমন একটা গিট দেয় যে ক্রাউন প্রিন্স ও মা গো বলে ওঠে। ক্রাউন প্রিন্স ওর ভাইকে আরও বলে, জনিং এখন আমাকে ভালোবাসে, তাই ওর পিছনে পড়ে থেকে কোনো লাভই নেই। ক্রাউন প্রিন্সকে তখন ওর ভাই বলে, এখন যদি একটা ছুরি দিয়ে আমি তোমাকে মেরে ফেলি তাহলে কিন্তু তুমি বাঁচতে পারবে না। ক্রাউন প্রিন্স তখন বলে, আমি তো জানি তোমার কাছে এই মুহূর্তে কোনো ছুরিই নেই, আর থাকলেও তুমি আমাকে মারবে না, আর আমার খুব ক্ষুধা পেয়েছে। এরপরে ওর ভাই আবারও ওর মুখে খাবার তুলে খাওয়াতে থাকে। এতেও ওর ভাইয়ের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। হুট করে ও এরকম ভান করে যে এই খাবারের ভিতরে বিষ আছে। ওর বুকে খুব পেইন হচ্ছে এরকম নাটক করতে শুরু করে। এতে পঞ্চম প্রিন্স তো অনেকটা ভয় পেয়ে বলে, কি হয়েছে? তখন ও পঞ্চম প্রিন্সের দিকে তাকিয়ে বলে, এই প্রথম জীবনে আমি অনুভব করলাম যে ভাইয়ের ভালোবাসা কেমন হতে পারে। তুমি সত্যিই ভাই হিসেবে অসাধারণ। আসলেই পঞ্চম প্রিন্স নবম প্রিন্সকে যেরকমভাবে ভালোবাসে এভাবে ক্রাউন প্রিন্সকেও ভালোবাসে, যদিও সে এটা স্বীকার করতে চায় না। এদিকে নবম প্রিন্স তার সমস্ত লোকজন নিয়ে দুই ভাইকে খুঁজতে বেরিয়ে পড়েছে। নবম প্রিন্স এসে জনিংকে বলে, ক্রাউন প্রিন্সেস আপনি রেস্ট নিন। কিন্তু ও তাও বলে, আমি আমার স্বামীকে এখান থেকে না খুঁজে নিয়ে রেস্ট নিতে পারবো না। এদিকে এই পঞ্চম প্রিন্স এবং সপ্তম প্রিন্স অর্থাৎ ক্রাউন প্রিন্স তারা দুজনে মিলে একটা লোককে তো ফাঁসিয়ে দেয়। তাকে মেরে তার কাছ থেকে একটা রিং নিয়ে সেখান থেকে দুজনেই পালিয়ে চলে আসে নিজের হাতের বাঁধন খুলে। তবে ওদেরকে তখনও ওই আততায়ীগুলো তাড়া করেছিল। এরপরে ওরা দুজনেই কিছু কাশবনের ভিতরে লুকিয়ে পড়ে। এখানে দুজনেই সার্ভাইভ করার চেষ্টা করে, কিন্তু ক্রাউন প্রিন্সের হাতে বেশ খানিকটা লেগেছিল, আবার পঞ্চম প্রিন্সের হাতেও। তাই ক্রাউন প্রিন্স পঞ্চম প্রিন্সকে পাঠিয়ে দেয় আর বলে, নবম প্রিন্স যদি তার সৈন্য নিয়ে এদিকে আসে তাহলে তারা যেন এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এরপরে যখন জনিং জানতে পারে যে ক্রাউন প্রিন্স এখনও তাদের সঙ্গে লড়াই করছে, জনিং অনেক অবাক হয়ে যায় যে এইভাবে পঞ্চম প্রিন্স চলে কেন আসলো। এদিকে ক্রাউন প্রিন্সকে ধরে নিয়ে আসা হয় আবারও সেই গুহার ভিতরে। আর এবার আমরা দেখতে পাই ওই যে চতুর্থ প্রিন্স এই সমস্ত কাজ করেছে। এই দুই ভাইকে সে তার লোকজন দিয়ে আবদ্ধ করে রেখেছিল। ক্রাউন প্রিন্স জানে যে তার চতুর্থ ভাই এই সমস্ত কিছুর পিছনে দায়ী। তাই ক্রাউন প্রিন্স বলে, আমি জানি তুমি আমাকে কখনোই মারবে না, সেজন্য মৃত্যুর ভয় আমি পাচ্ছি না। চতুর্থ প্রিন্স বলে, কিন্তু তোমার মৃত্যু ভয় পাওয়া উচিত। তবে আজকে আমি তোমাকে একটা বিশেষ কথা বলার জন্য এখানে ডেকেছি। আমি জানি অন্য সব ভাইদের মতো তুমি বোকা নও। তুমি আমার সঙ্গে কাজ করলে তুমি খুব ভালো একটা জীবন পাবে। আমি জানি বাবা কখনোই আমাকে ভালোবাসেনি। তুমি ক্রাউন প্রিন্স, কিন্তু তুমি তো বেশি দিন বাঁচবে না। তাই সিংহাসন দখল করার মতো ক্ষমতা তোমার নেই, সেটা আমি জানি। বাবার জন্য আমি আমার জীবনকে একদম শেষ করে ফেলেছি। আমার নিজের জীবন শেষ হয়েছে, আমার ভালোবাসার মানুষটিও মারা গিয়েছে। এখন আমি চাই বাবাকে মেরে সেই সিংহাসনে বসতে, কারণ সে কখনো নিজের ছেলে হিসেবে আমাকে মেনেই নেয়নি। সে তো তোমাকেও ছেলে হিসেবে মনে করে না, কারণ 9 বছর বয়সে বিষ তো সেই তোমাকে দিয়েছিল। এরপরে একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা একটা কাগজ হাতে দেখি রাজমাতাকে। এই কাগজে লেখা ছিল যে বর্তমান যে রাজা, সেই রাজার জীবনে বহু পাপ করেছে। সে তার সৎ ভাইকে
একদম ব্যাটলফিল্ডেই মেরে ফেলে দিয়েছিল। তাকে প্রোটেক্ট করার চেষ্টা করেনি। তাছাড়া সে তার ছোট ছেলে যাকে ক্রাউন প্রিন্স বানিয়েছে, সেই ছেলেকেও ৯ বছর বয়সে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল। যে বাবা তার ভাইদের মূল্যায়ন করে না, ছেলেদের মূল্যায়ন করে না, সে কখনোই ভালো মানুষ হতে পারে না। রাজমাতা কিন্তু রাজার ওই সমস্ত ক্রাইমের কথাই জানতো। সেই ক্রাইমের কথাগুলো সে একটা কাগজে লিখে রেখেছিল। তারপরে সেই কাগজটা একদিন পুড়িয়েও দিয়েছে। এই সমস্ত কিছু জানা সত্ত্বেও সে সবসময় রাজার পাশে পাশে থেকে এসেছে, কারণ এছাড়া তার করার কিছুই ছিল না। তবে সেই কাগজটা পুরোপুরি পুড়ে যায়নি। সেটা চতুর্থ প্রিন্স কোনো না কোনোভাবে সংগ্রহ করে এতদিন নিজের কাছে রেখে দিয়েছিল। আজকে সেই কাগজটা সে ক্রাউন প্রিন্সকে দেখায়। ক্রাউন প্রিন্স এই কথা বিশ্বাসই করতে চায় না যে তার বাবা তাকে বিষ খাওয়াতে পারে। চতুর্থ প্রিন্স বলে, কিন্তু রাজমাতা কেন মিথ্যা কথা বলবে বলো? তার তো মিথ্যা কথা বলার কোনো দরকারই ছিল না। তোমাকে আমি ছেড়ে দিচ্ছি, তুমি বরং বাবার সামনাসামনি হয়ে তাকে জিজ্ঞেস করো যে সেই তোমাকে বিষটা দিয়েছিল কিনা। এটা বলে সে তার ভাইকে ছেড়ে দেয়। যদিও এখনো পর্যন্ত কিন্তু চতুর্থ প্রিন্সের কোনো কথা কিংবা ওই চিঠিটাও বিশ্বাস করে উঠতে পারছে না ক্রাউন প্রিন্স। ক্রাউন প্রিন্স তারপরে ওখান থেকে বিষণ্ণ মনে ছাড়া পেয়ে হাঁটতে হাঁটতে চলে আসতে থাকে। এদিকে সবাই ক্রাউন প্রিন্সকে পাগলের মতো খুঁজে চলেছে। পাগলের মতো হয়ে গিয়েছে জনিং। জনিং তখন একটা গন্ধ পায়, যেটা ক্রাউন প্রিন্সের গায়ের গন্ধ। ও দূর থেকেই তো গন্ধ বুঝতে পারতো। তো ও বুঝতে পারে ক্রাউন প্রিন্স আশেপাশেই আছে। সেজন্য জনিং দৌড়ে ক্রাউন প্রিন্সের দিকে আসতে থাকে। ক্রাউন প্রিন্সও ওকে দেখতে পেয়ে ওর দিকে আসতে থাকে আর দুজন দুজনকে জড়িয়ে ধরে। ক্রাউন প্রিন্স তো মনের ভিতর থেকেই ভীষণ বিষণ্ণ ছিল। জনিংকে পেয়ে হুট করে যেন ওর কেমন একটা হতে থাকে এবং মুখ দিয়ে রক্ত উঠে ও অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে ক্রাউন প্রিন্সের কথা চিন্তা করে করে রাজার শরীর একদম ভেঙে গিয়েছিল। রাজা বেশ অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। এদিকে ক্রাউন প্রিন্স শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে সেই ৯ বছর আগেকার কথা, যেখানে ৯ বছর বয়সে তাকে বিষ দেওয়া হয়েছিল এবং সেদিন যে অবস্থা হয়েছিল সেগুলো আজকে তার স্বপ্নে ভাসছে। কিছুক্ষণ পরে জ্ঞান ফেরার পরে ও বলে যে আমি আমার বাবার সঙ্গে দেখা করতে যেতে চাই। চতুর্থ প্রিন্স যে কথাগুলো বলেছে সেগুলো আদৌ সত্যি কিনা তা বাবার কাছ থেকেই সে যাচাই করতে চায়। বাবার রুমে আসার পরে দেখতে পায় বাবা তার কথা চিন্তা করে অনেক অসুস্থ হয়ে পড়েছে। এই বিষয়টা দেখে ওর অবাক লাগে আর বলে, বাবা আমার জন্য এরকম অসুস্থ হয়ে পড়েছে? যে বাবা আমাকে নিয়ে এত চিন্তা করে, সারা জীবন আমাকে এত ভালোবেসেছে, সে কিভাবে আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চাইতে পারে? এরপরেও বাবার সামনে বসে পড়ে, বাবাকে ওষুধ খাইয়ে দেয় আর বাবাকে বলে, বাবা তোমার মনে আছে যেদিন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আমাকে বিষ দেওয়া হয়েছিল, সেদিন সারা রাত জেগে তুমি আমার সেবা করেছিলে। তুমি কোনো রাজসভায় যাওনি, সারা রাত আমার পাশে বসেছিলে। তুমি আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, সেই দিনের কথা আমি ভুলতে পারি না। এছাড়াও ক্রাউন প্রিন্স যখন হালকা একটু সুস্থ হয়েছিল তখন ক্রাউন প্রিন্স একটা সুন্দর বক্স বানানোর চেষ্টা করছিল। মূলত একটা ক্যান্ডি বক্স। এটা সে তার বাবাকেই দিতে চেয়েছিল, তবে বক্সটা ভালো করে বানাতে পারছিল না। তো এই বক্সটা রাজাই ওকে সুন্দর করে বানিয়ে দিয়েছিল, কিন্তু ক্রাউন প্রিন্স ওই বক্সটা তার বাবাকে দিয়ে বলে, এটা আমি তোমার জন্যই বানিয়েছি, এর ভিতরে অনেক চকলেট রাখা আছে, এই চকলেটগুলো তুমি সারা জীবন খাবে। সেই চকলেট আজও রাখা ছিল। ক্রাউন প্রিন্স আজও সেই বক্সটা রাজার রুমেই দেখতে পায়। রাজা বলে, তোমার মনে আছে এটা তুমিই আমাকে দিয়েছিলে। এই সমস্ত কথা দেখে, মানে এইসব বিষয় দেখে ক্রাউন প্রিন্স ওর বাবাকে আর কোনো প্রশ্নই জিজ্ঞাসা করতে পারে না, না করেই বাইরে চলে আসে। জনিং ওকে বলে, এত বেশি চিন্তা করো না, এত বেশি চিন্তা করলে বরং তুমি আরও বেশি নিজের ভিতর থেকেই কষ্টে মরে যাবে। এরপরে জনিং ওর জন্য সুন্দর একটা রোম্যান্টিক ডেটের আয়োজন করেছে। একসঙ্গে ওরা গোসল করতে নেমেছে। এখানে একটু অন্য যন্ত্রণা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে ওকে। যাই হোক, পরের দিন আমরা দেখতে পাই প্রিন্স এবং জনিং তাদের দুজনের ভিতরে সম্পর্কটা আরও সুন্দর হচ্ছিল। এদিকে নবম প্রিন্সকে দেখতে পায়। সে বাবার সঙ্গে দেখা করতে আসে আর বলে যে সে আসলে বর্ডার সাইডে যেতে চায়, ওখানে গিয়ে দেশের সীমান্ত পাহারা দিতে চায়, কিন্তু তার বাবা এতে রাজি হয় না। এরপরে আমরা দেখতে পাই সেন ইয়নরার সঙ্গে হুট করে নবম প্রিন্সের দেখা হয়ে যায়। সেন ইয়নরা বলে, আজ আবার রাজমাতা আমাকে ডেকে পাঠিয়েছিল বিয়ের জন্য আপনার সঙ্গে, তবে আমি না করে দিয়েছি। নবম প্রিন্স বলে, আপনি ভালো করেছেন, মনের বিরুদ্ধে গিয়ে কখনো কাউকে বিয়ে করা উচিত না। আর ওরা দুজন এই সিদ্ধান্ত নিয়েছে যে ওরা কেউ কখনোই বিয়ে করবে না। যাই হোক, এদিকে আমরা দেখতে পাই যে সেদিন সকালবেলা হুট করে একটু মর্নিং সিকনেস শুরু হয়েছিল জনিংয়ের। জনিং কেমন অসুস্থ অসুস্থ বোধ করছিল। ক্রাউন প্রিন্স এতে অনেক চিন্তিত হয়ে যায় আর ময়ূকে ডাকে। ময়ূ তখন ওকে চেক করে জানায় যে আপনাদের কংগ্রাচুলেশনস, কারণ আপনারা দুজনেই বাবা মা হতে চলেছেন। এতে তো ক্রাউন প্রিন্স একদম আবেগে আপ্লুত হয়ে এক গাদা ওয়ার্নিং দিতে থাকে ওর দাসীদের আর বলতে থাকে আজকে থেকে জনিংয়ের যেন ত্রুটি হয় না কোনো যত্নের। জনিং যা খেতে চায়, যা পড়তে চায়, যেখানে ঘুরতে চায় সেগুলোই করানো হবে।
জনিংকে এমন আদরে আদরে রাখছিল যে জনিংকে নড়াচড়া পর্যন্ত করতে দিচ্ছিল না। শুধু বিকালবেলা জনিংয়ের হাত ধরে একটু গার্ডেনে ঘোরাফেরা করছিল। জনিং বলে, এত আদরে আদরে আমি তো মরেই যাব। ওকে তখন জড়িয়ে ধরে ক্রন প্রিন্স বলে, তা হতেই পারে না। জনিং বলে, আচ্ছা ঠিক আছে, আমি একদম ঠিক আছি, তবে এখন আমরা কাউকে কিছু জানাতে চাই না। কিন্তু ক্রন প্রিন্স ইদানিং আরও চিন্তায় পড়ে গিয়েছে, কারণ সে তো আর বেশি দিন বাঁচবে না। আগে স্ত্রীর মায়ায় থাকতে পারতো না, আর এখন কিনা আবার অনগত সন্তান আসতে চলেছে। এটা ওকে আরও বেশি কষ্ট দিচ্ছিল। এরপরে সেদিন থেকে ও অনেক পড়াশোনা করতে থাকে। যেহেতু ও বেশি দিন বাঁচবে না, তাই ছেলের যখন 4 বছর বয়স হবে তখন ছেলে কোন বইগুলো পড়বে তার জন্য একটা চিঠি লিখে রাখে। 5 বছর বয়স, 6 বছর, 7 বছর, এভাবেই 10 বছর বয়স পর্যন্ত বিভিন্ন গিফট আগে থেকেই ও রেডি করে রাখে। তারপরে তিয়ানকে ডেকে পাঠায়। তিয়ানকে বলে দেয়, আমি যদি না থাকি তাহলে আমার ছেলে বা মেয়ে যেই হোক, সে যখন 4 বছর বয়স হবে তখন থেকে এই গিফটগুলো তুমিই তাকে দিবে। তুমি তার ভালো আঙ্কেল হয়ে থেকে যাবে। ইয়ানের এসব কথা শুনে খুব মায়া লাগে। এরপরে আমরা দেখতে পাই সেই বার্তাবাহককে ডেকে পাঠিয়েছি ক্রাউন প্রিন্স, আর ডেকে পাঠিয়েছে ডক্টর শিকেও। তাদের দুজনকে 2 রকম দায়িত্ব দেয় ক্রাউন প্রিন্স, আর বলে, আমার ছেলে হোক কিংবা মেয়ে হোক, বার্তাবাহক, তুমি যত বেশি মার্শাল আর্ট শিখেছো এই জীবনে, তুমি ওর মার্শাল আর্ট টিচার হবে। যখন ওর 4 বছর বয়স হবে ওর সমস্ত শিক্ষা দীক্ষার দায়িত্ব আমি তোমার উপর দিয়ে দিলাম। আর টিচার সহ তুমি ওকে ভদ্রতা শেখাবে, তুমি ওকে পড়াশোনা শেখাবে। এদিকে পঞ্চম প্রিন্সকে দেখতে পায়। সেদিন পঞ্চম প্রিন্সের সঙ্গে দেখা করতে তার শালিকা চিংসু আসে। চিংসুর তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, রাজ্যে কোথায় কে কী করে বেড়াচ্ছে সেসব খোঁজ নেওয়াই তার প্রধান কাজ। সে এসে তার জামাইবাবুকে বলে, জামাইবাবু, আমি শুনলাম জনিং নাকি প্রেগনেন্ট, 3 মাস হয়ে গিয়েছে। তো আপনি তো তাকে ভালোবাসেন, আপনি তো তাকে পাচ্ছেন না। আপনার আর আমার অবস্থা না একদম একই রকম। আমরাও যে জিনিসটা চাই সেই জিনিসটা পাই না। তবে আমাদের তফাৎটা কোথায় জানেন? আমি যেটা পাই না আমি সেটা ধ্বংস করে দিই। তাই আপনি যদি চান আমি কিন্তু জনিংকে ধ্বংস করতে আপনাকে হেল্প করতে পারি। সাথে সাথেই পঞ্চম প্রিন্স ওর গলা টিপে ধরে আর বলে, এত বড় কথা বলার সাহস তোকে কে দিয়েছে? আমি যদি কোনোদিন দেখেছি যে জনিংয়ের কোনো ক্ষতি করার তুই চেষ্টা করেছিস, তাহলে সেদিন আমার থেকে খারাপ আর কেউ হবে না। এটা আমি তোকে ওয়ার্নিং দিয়ে দিলাম, আর কখনো মার্সি দেখাবো না। এরপরে আমরা দেখতে পাই যে সেদিন আবারও চিকিৎসা নিচ্ছিল ক্রাউন প্রিন্স, যদিও তার প্রচণ্ড খারাপ লাগছিল। এরপরে ক্রাউন প্রিন্স এসে জনিংকে বলে, আমাদের ছেলে হোক কিংবা মেয়ে হোক, আমি একটা নাম ঠিক করেছি। আমাদের বাচ্চার নাম আমি রাখতে চাই জুনসু। এই নাম শুনে জনিং বলে, এটা তো অনেক ভারী একটা নাম। মূলত রাজা বা রানীদের নাম জুনসু হতো আগে। তো জুনসু নাম রাখতে বাবাকে রাজি হবে, মানে রাজাকে রাজি হবে এই নাম রাখতে দিতে? এই কথা শুনে তখন জনিকে আশ্বস্ত করে ক্রাউন প্রিন্স আর বলে, সে দায়িত্ব আমার। এরপর আমরা চতুর্থ প্রিন্সকে দেখতে পাই। সে নিজের ওয়াইফের যে গ্রেভইয়ার্ড সেখানে এসে বসেছিল, কল্পনা করছে তার ওয়াইফ তার পাশেই দাঁড়িয়ে আছে। তবে সে তার ওয়াইফের কোনো কথা আজও শুনছে না। সে তার ওয়াইফকে কথা দিয়েছে, তাকে যার জন্য মরতে হয়েছে সে রাজাকে সে কখনোই ছেড়ে দিবে না। সে সিদ্ধান্ত নিয়েছে রাজদরবারে হামলা চালাবে, এবং হয় এতে সে মরবে আর না হয় রাজা মরবে। মানে সে হয় রাজা হবে, না হয় মারা যাবে। আর আজকেই সেটা সে করবে। রাজদরবারের দৃশ্য দেখতে পাই। রাজ্যে আজকে অনেক বড় একটা ফেস্টিভ্যাল হচ্ছিল। সমস্ত রাজরাজারা, মানে সমস্ত প্রিন্সরা এখানে উপস্থিত ছিল। তো হুট করে এখানেই কারা যেন এসে অ্যাটাক শুরু করে দেয়। প্রথমে রাজাকে বন্দি করা হয়, আর তারপরে একে একে সব প্রিন্সদের বন্দি করা হয়। কিন্তু এটা আবার নবম প্রিন্স বুঝতে পারে। তাই নবম প্রিন্স দ্রুত রাজ্যের দিকে আসে। রাজ্যের যে মহিলাগুলো ছিল সেগুলোকে অন্য একটা চেম্বারে পাঠিয়ে দেওয়া হয়। জনিং এখানে অনেক বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল। সবাই যার যার মতো করে প্যালেসটাকে রক্ষা করার দায়িত্ব চালিয়ে যায়। রাজাকেও তো এখানে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। কে যেন রাজাকে মারতে যায়। ততক্ষণে চতুর্থ প্রিন্স এখানে চলে আসে আর বলে, ফাইনালি আমি তোমার মুখোমুখি হয়েছি। আজকে তোমাকে শেষ করে আমার স্ত্রীর মৃত্যু হত্যার প্রতিশোধ নিব। বলে রাজাকে যখন মারতে চায়, তখনই ক্রাউন প্রিন্স সামনে এসে দাঁড়ায় আর বলে, বাবাকে তুই কখনোই মারতে পারবি না। চতুর্থ প্রিন্স তখন বলে, তুই আজও বুঝলি না যে বাবাই তোকে মারতে চেয়েছিল? এদিকে আমরা সমস্ত প্রিন্সেসদের দেখতে পাই, যারা নিজেদেরকে রক্ষা করে নিয়েছিল মাথার হেয়ার পিন টিন এটা ওটা দিয়ে, তাছাড়া হাতে যেসব শ্যাসেট ছিল সেই সব দিয়ে। এদিকে রাজাকে যখন চতুর্থ প্রিন্স মারতে যাচ্ছিল, রাজার সামনে এসে পড়ে তখন ক্রাউন প্রিন্স। আর এরপরে পঞ্চম প্রিন্স এসে ক্রাউন প্রিন্সকে বাঁচিয়ে নেয়। নবম প্রিন্সও এসে সবাইকে তাড়া করে। চতুর্থ
চতুর্থ প্রিন্স বুঝতে পারে যে সে আর এখানে বেঁচে ফিরতে পারবে না। চতুর্থ প্রিন্স তখন বলে, আমি মরে গেলেও আজকে আমার কোনো আক্ষেপ থাকবে না, কিন্তু বাবা কোনো ভালো লোক ছিল না বলে নিজেই নিজেকে হত্যা করে। এরপরে সে একটা আলোর ঝলকানির ভিতরে নিজেকে দেখতে পায় এবং সে এটাও বুঝতে পারে যে তার চোখের সামনে তার স্ত্রী দাঁড়িয়ে আছে আর ফাইনালি সে তার স্ত্রীর কাছে চলে যেতে পারছে। আসলে চতুর্থ প্রিন্স একটা ভ্রমের ভিতরে সারা জীবন বাস করেছে আর সেজন্যই শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছে। নবম প্রিন্সের কিন্তু খুব খারাপ লাগে তার ভাইয়ের এই মৃত্যুতে। আজকে যখন সমস্তই শত্রুমুক্ত হয়েছিল তখন রাজার দিকে তরবারি তুলে ধরে ক্রাউন প্রিন্স আর বলে, আমি আজকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। 9 বছর বয়সে আমাকে যে বিষ দিয়েছিল সেই বিষটা কি আপনি আমাকে দিয়েছেন? আমি গত 10 বছর ধরে সেই কালপ্রিটকে খুঁজে বের করার চেষ্টা করেছি, কিন্তু সবাই বলছে আপনি দিয়েছেন। রাজা তখন বলে, সেই বিষ আমি তোমাকে দেইনি, সত্যি আমি তোমাকে দেইনি। আমি তোমাকে সারা জীবন ভালোবাসায় আগলে রাখার চেষ্টা করেছি। 10 বছর ধরে আমিও সেই কালপ্রিটকে প্রতিনিয়ত খুঁজে বেড়ানোর চেষ্টা করেছি, কিন্তু কখনোই কোনো ট্রেস আমি করতে পারিনি। ক্রাউন প্রিন্স তখন ওর বাবাকে বলে, ঠিক আছে, আপনি যেহেতু নিজের মুখেই বলেছেন যে সেই বিষটা আপনি আমাকে দেননি, তাহলে সেই কথাটা আমি বিশ্বাস করলাম। রাজা বলে, আমি নিজেও তোমাকে কে বিষ দিয়েছে সেটা খোঁজার চেষ্টা করেছি। ক্রাউন প্রিন্স তখন অসুস্থ হয়ে পড়ে আর বলে, ঠিক আছে বাবা, আপনি যেহেতু বলেছেন আপনি আমাকে বিষ দেননি, আমি সারা জীবন আমার হৃদয়ে আপনাকে একটা ভালো বাবার স্থানই দিয়ে এসেছি আর সেটাই দিয়ে যাব। রাজা তখন বারবার ক্রাউন প্রিন্সের নাম ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার ভালো ছেলে তুমি। আর এদিকে আমরা দেখতে পাই যে পঞ্চম প্রিন্স ওর মাকে কোনো রকমে বাঁচিয়ে নিয়েছে। ক্রাউন প্রিন্স কিছুক্ষণ পরে উঠে রাজাকে বলে, আপনার কাছে আমি একটা লাস্ট উইশ করতে চাই, সেটা হচ্ছে আমার যে অনাগত সন্তান আসতে চলেছে তার নাম আমি জুনসু রাখতে চাই। আপনি কি তাকে জুনসু নামটা রাখতে দেবেন? রাজা বলে, অবশ্যই, তুমি আমার ক্রাউন প্রিন্স, আর তুমি যদি মারা যাও তাহলে এই সিংহাসন তোমার ছেলে বা মেয়ে যেই হোক তারই প্রাপ্য। তাই তুমি যদি চাও তোমার সন্তানের নাম জুনসু রাখবে, আমি সেটা অ্যাগ্রি করলাম। আমি তাকে জুনসু নাম রাখতে দিব এবং পরবর্তী ক্রাউন প্রিন্স বা প্রিন্সেস সেই হবে। এতে অনেক হ্যাপি হয়ে যায় ক্রাউন প্রিন্স আর বলে, বাবা আমি আসছি বলে বাহিরে আসে। এদিকে আমরা জনিংকে দেখতে পাই। জনিং স্বামীকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে এদিকে ওদিকে এবং ও দৌড়াতে দৌড়াতে তাইজি হলের দিকে আসছে, যেটা মূলত রাজার হল। তবে আসতে আসতে কেউ একটা ওর পায়ে তীর ছুঁড়ে মারে আর সেই সময় ক্রাউন প্রিন্স এসে ওকে ধরে আর ক্রাউন প্রিন্স নিচে পড়ে যায়। ক্রাউন প্রিন্স এরপরে জনিংকে বলে, আমি সবসময় ভাবতাম যে আমার মৃত্যুর মুহূর্ত আসলে কেমন হবে, তবে আমার মৃত্যুর মুহূর্ত এত সুন্দর হবে আমি ভাবিনি। আজকে কি সুন্দর তুষারপাত হচ্ছে, এই অবস্থায় মরে গিয়েও আমি অনেক শান্তি পাবো বলে শেষ কথা বলেই ও মারা যায়। এরপরে জনি অনেক কাঁদতে থাকে, যেহেতু ও প্রেগনেন্ট ছিল আর ওর অনেক বেশি দুঃখ লাগছিল। এই সিনটা দেখে সত্যিই কষ্ট হচ্ছিল। যাই হোক, এখানে ক্রাউন প্রিন্স মারা যায়, তাকে একটা রাজকীয় কফিন দেওয়া হয়েছে। এরপরে ক্রাউন প্রিন্সকে নিয়ে সবাই শোকের মাতম করছিল। এখানে বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত শোক কাটেনি জনিংয়ের। কিন্তু এরই ভিতরে আবার লেডি রং এসে হাজির হয়েছে জনিংকে পেইন দেওয়ার জন্য। যেখানে জনিং স্বামীর জন্য এত শোকাহত ছিল, সেখানে রং এসেছে মূলত সেই যে ছয় প্যালেসের দায়িত্ব এতদিন ক্রাউন প্রিন্সেসের ছিল সেটা কেড়ে নিতে। তো এই মুহূর্তে এই যে একটা শোক চলছে তার ভিতরে লেডি রং যে এখনো পর্যন্ত দায়িত্ব কর্তব্য নিয়ে পড়ে আছে, জনিং এতে প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। লেডি রংকে এক প্রকার শাস্তি দিয়ে ফেলে, কারণ লেডি রং তার নিজের সীমা অতিক্রম করেছে। যাই হোক, রাত্রেবেলা ও অনেক কাঁদছিল। পরদিন পঞ্চম প্রিন্স ওর সঙ্গে দেখা করতে আসে। এখন থেকে পঞ্চম প্রিন্স প্রতিনিয়ত ওকে হ্যারাস করছিল এক প্রকার, ওকে নিজের লেডি বানানোর চেষ্টা করছিল, কিন্তু পঞ্চম প্রিন্সকে কোনো রকমের সুযোগই দিচ্ছিল না জনি। পঞ্চম প্রিন্স তখন বলে, কিন্তু কেন আমাকে একটা সুযোগ তুমি দিবে না? আর আমরা কিছু খেলনা দেখতে পাই যেগুলো পঞ্চম প্রিন্স বানিয়েছিল। সে মূলত জনিং এর গর্ভের সন্তানকে নিজের সন্তান বলেই এখন দাবি করছে। এদিকে আমরা আবার চিংশুকে দেখতে পাই। চিংশু সেদিন লাভ লক নামের একটা লক নিয়ে এসেছিল জনিং এর কাছে। চিংশু বলে, আমার জামাইবাবু বলে আপনি নাকি চিংজি, তার মানে আমার বোন। আমি আমাদের পরিবারের লক নিয়েছি, দেখুন তো আপনি এটা চিনতে পারেন কিনা। আপনি যদি এই লকটা চিনে কোনো কিছু মনে করতে পারেন তাহলে আপনি নিশ্চিন্তভাবে আমার বোনই হন। কিন্তু তখন ওর মুখটা চেপে ধরে জনিং আর বলে, তুমি কি মনে করেছো এই লকে হাত দেই আর মরে যাই, তাই না? আমি সেন সিহি জনিং, আমি কোনো তোমার বোন নয়। আর তাছাড়া এই লকের ভিতরে তুমি একটা রেয়ার পয়জন নিয়ে এসেছো। এই লকে আমি হাত দেওয়ার সাথে সাথেই আমার শ্বাস রুদ্ধ হয়ে আমি মরে যাব।
আর সেটাই তুমি চাও। মূলত আমাকে মারতে এসেছো। তোমার মতো হৃদয়ের ভিতর থেকে এরকম ভিলেন আমি আসলেই দুটো দেখিনি জীবনে। এতটা জঘন্য একটা মানুষ কিভাবে হতে পারে? ঠিক আছে, যে লক দিয়ে তুমি আমাকে মারতে চেয়েছিলে সেই লকে তাহলে তোমার নিজেরই মৃত্যু হোক। বলে ওর দিকেই ওই সেই লক সহ পাউডারটা ছুঁড়ে দেয় আর কিছুক্ষণের ভিতরেই এখানে চিংসুর মরণ হয়ে যায়। রাজা এবং রাজমাতা দুজনেই এখানে আসে। রাজমাতা বলে এই লকটা এখানে কেন ফেলানো আর কেনই বা তার মৃত্যু হলো। তাছাড়া এখানে লেডি রংও ছিল, যেও ফাঁসানোর চেষ্টা করেছিল চিংজি অর্থাৎ জনিংকে। কিন্তু জনিং বলে যে এই লকের কারণে তার নিজেরই মৃত্যু হয়েছে, কারণ সে আমাকে মারতে এসেছিল। আর রাজা তখন বলে ঠিক আছে, সে তার ফাঁদে নিজেই পা দিয়েছে বলে কেসটা এখানেই মুলতবি করে দেয়। এদিকে পঞ্চম প্রিন্সকে দেখতে পায়। সে আজকে জনিংকে নিজের রুমের ভিতরে ডেকে নিয়ে এসেছিল। জনিং যেসব কবিতা লিখেছে তার এযাবৎকাল জীবনে, সে সমস্ত কবিতাগুলো এখানে লিখে রেখেছে। আসলে সে জনিং এর কাছ থেকে শুনতে চায় সেই চিংজি কিনা। জনিং বলে আমি তো বলেছি আমি চিংজি নই। আর তাছাড়া আপনি জিজ্ঞেস করেছিলেন না কেন আমি ক্রাউন প্রিন্সকে ভালোবাসি আর আপনাকে নয়? কারণ ক্রাউন প্রিন্স আমার ভাগ্য নিজের হাতে গড়তে সাহায্য করেছে। ক্রাউন প্রিন্স অন্তর থেকে আমাকে ভালোবেসেছে আর আপনি ভালোবাসার নামে প্রোটেকশনের নাটক করেন বলে ও এখান থেকে চলে যায়। এইসব কথা শুনে পঞ্চম প্রিন্স অনেকটাই ভেঙে পড়ে। পঞ্চম প্রিন্স খাওয়া দাওয়া প্রায় বাদই দিয়েছে। গত 3 দিন ধরে সে পানি পর্যন্ত টাচ করেনি। তাই নবম প্রিন্স এসে বলে তুমি পাগল হয়ে গিয়েছো। ও তখন বলে যদি স্বয়ং ঈশ্বরও আমাকে হেল্প করতে না চায় তাহলে এখন আমাকে নিজেকে হেল্প করতে হবে। বলে সে সভা সংসদে বসে যায়, কারণ এই মুহূর্তে তার বাবা অসুস্থ। তাই রাজ্য চালানোর দায়িত্ব পড়েছে পঞ্চম প্রিন্সের উপর। পঞ্চম প্রিন্স সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যকে নিজের হাতিয়ার বানাবে, মানে সিংহাসনে এবার সেই বসবে। তাই কিছু মন্ত্রী মিনিস্টারদের ও নিজের সঙ্গে রেখে দেয়। এরপর আমরা বসিলেনকে এবং ভাইস মিনিস্টার চুইকে দেখতে পাই। ওদের দুজনে দুইটা যমজ বাচ্চা হয়েছিল আর এটা নিয়ে ওরা খুব হ্যাপি হচ্ছিল। চুই এখন বুশিলেনকে বিয়ে করতে চাইলে বুশিলেন রাজি হয়ে যায়, তবে ওরা ক্যাপিটালের খবর আগে নিতে চায়। এদিকে তিয়ানকে কারা যেন বন্দি করেছিল, আসলে এটা পঞ্চম প্রিন্সের লোকজন ছিল। পঞ্চম প্রিন্স যে সিদ্ধান্ত নিয়েছে যে সে সিংহাসনে বসবে আর জনিংকে তার রানী বানাবে, সেজন্যই মূলত সে এতটা বেপরোয়া হয়ে উঠেছে। এবং জনিংয়ের চারপাশে যেসব লোকজন তার গার্ড হিসাবে ছিল এখানে সবাইকেই বন্দি করা হয়েছে। আর 3 মাসের জন্য বাইরের একটা জায়গায় তাদেরকে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পঞ্চম প্রিন্স। পঞ্চম প্রিন্স বলে এখন থেকে জনিংয়ের দেখাশোনা আমার লোকজনই করবে, তার দেখাশোনায় কোনো কমতি হবে না। জনিং প্রথমে প্রচণ্ড রেগে যায় এবং নবম প্রিন্সও রেগে গিয়েছিল, কিন্তু জনিংকে তার গার্ডদেরকে ছেড়ে দিতে হয়। যাই হোক, জনিংকে এখন থেকে প্রচণ্ড উত্ত্যক্ত করতে থাকে এই পঞ্চম প্রিন্স। পঞ্চম প্রিন্স বলে আমি তোমাকে বিয়ে করব, তোমার বাচ্চার বাবা আমি হব, কিন্তু জনিং বলে তুমি পাগল হয়ে গিয়েছো। এরপরে জনিং বলে আমি ফাহুয়া টেম্পলে যেতে চাই। পঞ্চম প্রিন্স ওকে একা ছাড়তে চায় না, তাই পঞ্চম প্রিন্সও ওর সঙ্গে চলে আসে। জনিং এখানে এসেছিল মূলত তার স্বামীর নামে প্রার্থনা করতে, আর এখানে পঞ্চম প্রিন্স দাঁড়িয়ে সেই প্রার্থনাটাই শুনছিল। পঞ্চম প্রিন্সের কিন্তু খুব রাগ হচ্ছিল, তারপরেও পঞ্চম প্রিন্স সমস্তই মেনে নিয়েছে শুধুমাত্র জনিং এর জন্য। পঞ্চম প্রিন্স জনিংকে বলে ঠিক আছে তুমি অসুস্থ, এবার বাড়িতে ফিরে যাওয়া যাক। ওরা ফিরে আসে। পঞ্চম প্রিন্স ফিরে আসার পরেও জনিংকে কোনো সন্দেহ করেনি, কিন্তু জনিংয়ের ওখানে যাওয়ার বিশেষ কোনো কারণ তো অবশ্যই ছিল। পঞ্চম প্রিন্স এখন সিদ্ধান্ত নিয়েছে যেভাবেই হোক রাজার হাত থেকে সমস্ত রাজ্য ছিনিয়ে নিবে। এদিকে রাজাকে দেখতে পাই, রাজা এখন অসুস্থ হয়ে শয্যাশয়ী হয়ে পড়েছিল। ক্রাউন প্রিন্সের জন্য চিন্তা করে করে তার শরীরের 12টা বেজে গিয়েছে। সেদিন রাজা আবার জনিংকে ডেকে পাঠিয়েছিল। রাজা বলে তুমি কি জানো ক্রাউন প্রিন্স মারা যাওয়ার আগে আমার কাছে বলেছিল যে আমি যেন তার ছেলে বা মেয়ে যেটাই হোক তার নাম জুনসু রাখি, আর আমি সেখানে অ্যাগ্রি করেছি। এখন থেকে যেহেতু আমি সিংহাসনে বসতে পারছি না আর তোমার ছেলে বা মেয়ে যেই হোক সে হবে ক্রাউন প্রিন্স, তাই এখন থেকে তুমি রাজমাতা। সন্তান হওয়ার আগে থেকেই আমি তোমাকে সিংহাসনে বসানোর সুযোগ দিলাম। ওর মনে পড়ে যায় যে ক্রাউন প্রিন্স বলেছিল বাবাকে রাজি করানোর দায়িত্ব আমার। ক্রাউন প্রিন্স সেই কথা রেখেছে। আর রাজা বলে আমি অ্যাস্ট্রোনমিক্যাল ব্যুরোতে পাঠিয়ে দিয়েছি ডিক্রি। এই আমার পাঠানোর ডিক্রি ওরা যখন জারি করবে তখন থেকেই তুমি সিংহাসনের উত্তরাধিকারী হবে। এখন থেকে সবাই তো ওকে মান্য করছিল অনেক, কারণ রাজা যেহেতু অসুস্থ এবং নেক্সট উত্তরসূরি হচ্ছে আসলে জনিংয়ের ছেলে বা মেয়ে যেটাই হোক। যাই হোক, এই কথা যখন লেডি রং জানতে পারে, লেডি রং লোকজন নিয়ে হাজির হয়ে যায়। যেহেতু এই ডিক্রিটা এখনও ফাইনাল হয়নি এবং এটাকে এখনও ঘোষণা করা হয়নি, তার আগেই মূলত আবদ্ধ করে রাখতে চাওয়া হয়েছিল জনিংকে এবং তার মন্ত্রীদেরকেও। আর লেডি রং এইটা করছে শুধুমাত্র তার পঞ্চম ছেলের জন্য, কারণ পঞ্চম প্রিন্স মূলত এই রাজ্য জয় করতে চাইছে। লেডি রং তাকে বদ্ধ করে নিয়ে চলে যায়। তাছাড়া এই রাজ্যের সমস্ত মন্ত্রী মিনিস্টারদেরকেও
অবরুদ্ধ করে রাখা হয়। লেডি রং তো ভেবেই নিয়েছিল যে সেই হয়তো নেক্সট রানী হতে চলেছে, কিন্তু জনিং এতে একটুও দমে যায় না। জনিং এর পাশে এসে দাঁড়িয়েছিল রাজ্যের অন্যান্য প্রিন্সেসরা, তারা সবাই জীবন দিতে প্রস্তুত। লেডি রং হেসে বলে, এই সুন্দরী সুন্দরী প্রিন্সেসরা কিভাবে জনিংকে বাঁচাবে তা আমিও দেখতে চাই। জনিং তখন তার চারপাশে দাঁড়ানো সৈন্যদের বলে, আমার বাবাই তো আপনাদেরকে হাতে খড়ি দিয়েছে মার্শাল আর্টের, আজকে কিনা তার মেয়ের বিরুদ্ধে আপনারা লড়াই করছেন। লিহাই প্রিন্সেস বলে, আমার উপরে যদি ফুলের টোকাও পড়ে আমার বাবা তোমাদের কাউকে ছেড়ে কথা বলবে না, তাই আমাদেরকে এতটাও সহজ নেওয়ার কোনো কারণ নেই। তাছাড়া চারপাশে যেসব সৈন্যরা দাঁড়িয়েছিল তাদেরকে কথা দিয়ে ইমপ্রেস করে ফেলেছিল জনিং। জনিং এর কথাই তখন ওরা লেডি রংকে বলে, আপনি আমাদেরকে ক্ষমা করবেন। লেডি রং বলে, তোমরা কি ভেবেছো যে এই সমস্ত মিলিটারি সৈন্যদেরকে শুধুমাত্র সরিয়ে দিলেই তোমরা জয়লাভ করবে? তা কখনোই হবে না, কারণ আমার কাছে আরও অস্ত্র আছে, আর সেই অস্ত্র হলো শাও। আপনাদের শাওয়ের কথা মনে আছে, যে ক্রাউন প্রিন্সকে বিয়ে করতে চেয়েছিল, পরে বুশিলিনকেও বিয়ে করতে চেয়েছিল? সেই মেয়েটা আসলে ছদ্মবেশী, এবং সে সত্যি সত্যি কোনো ভালোই চায় না জনিংয়ের, এবং তাকেই কাজে লাগাচ্ছে আজকে লেডি রং। লেডি রং মূলত তাকে পাঠিয়েছিল বুশিলিনের সঙ্গে সম্পর্ক রাখতে। সে বুশিলিনের সমস্ত বিশ্বাস অর্জন করার পরে আজকে বুশিলিনের কাছ থেকে একটা টোকেন নিয়েছে। বুশিলিন ওকে বিশ্বাস করেই টোকেনটা দিয়েছিল, কারণ ক্যাপিটালের অবস্থা ভালো নয়। বুশিলিনের কাছ থেকে টোকেনটা নিয়ে বুশিলিনের যত সৈন্য আছে ও সবাইকে বলতে থাকে, চলো ক্যাপিটালের উদ্দেশ্যে। তবে এ কিন্তু রং ফ্যামিলির হয়েই লড়াই করবে, অথচ বুশিলিন ওর কাছে যে ক্রেডিটটা দিয়েছে, মানে টোকেনটা, সেটা কিন্তু মূলত জনিংয়ের হয়ে লড়াই করার জন্যই। কিন্তু বুশিলিন আগেই বুঝতে পেরেছে যে এর আসলে মোটিভ ভালো নয়, সেজন্য ও যখন এই শহর ছেড়ে চলে যাবে তার আগেই বুশিলিন এখানে আসে, ওর কাছ থেকে টোকেন নিয়ে নেয়, আর নিজের সৈন্যদের নিজের কাছে রেখে দেয়। এদিকে নবম প্রিন্স তার ভাইয়ের সামনে এসে দাঁড়িয়েছে। পঞ্চম ভাইকে সে বলছে, তুমি আমার সব থেকে আদরের বড় ভাই, কিন্তু তুমি এরকম পাগলামি কেন করছো? রাজ্যে রাজার বিরুদ্ধে গিয়ে লড়াই করছো, জনিং এর বিরুদ্ধে লড়াই করছো, কিন্তু কেন? ওর ভাই তখন বলে, তুমি আমার পথ থেকে সরে যাও, না হয় আজকেই তোমাকে মেরে ফেলবো। ও তখন বলে, ঠিক আছে, দেখা যাবে তুমি আমাকে মারো কিনা। এরপরে দেখা যায় ওর ভাই সত্যি সত্যি ওর বুকে ছুরি বসিয়ে দিয়েছে। তখন অনেক বেশি কষ্ট পেয়েছিল নবম প্রিন্স, কারণ ওর ভাইকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো। এরপর পঞ্চম প্রিন্স বলে, নবম প্রিন্সকে যাও কারাগারে বন্দি করে রাখো। নবম প্রিন্সকে কারাগারে বন্দি করে রাখা হয়। পঞ্চম প্রিন্স এরপরে জনিং যেখানে আছে, ওর মা যেখানে আছে সেখানে এসে দাঁড়ায়। তবে এরপরেই ওরা সাউন্ড শুনতে পায় যে বাহিরে বুশিলিন সহ বাদবাকি অনেক সৈন্য এসে হাজির হয়েছে। জনিং তখন ওদের দিকে তাকিয়ে বলে, বলেছিলাম না শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব। আসলে সেদিন জনিং যখন ফাহুয়া টেম্পলে গিয়েছিল, ও একটা লেটার লিখে চুরি করে রেখে দিয়েছিল। সেই লেটারটা ওর বাবার কাছে পাঠানোর কথা ছিল, ওর বাবার কাছে পাঠানোও হয়েছিল। আর অ্যাস্ট্রোনমিক্যাল ব্যুরোর যে লোকটা ছিল, মানে যাকেই মূলত রাজা দায়িত্ব দিয়েছে জনিংকে ক্রাউন প্রিন্সেস বানানোর জন্য, সেই লোকটি মূলত ওর বাবাকে খবর দিয়েছিল। জনিং জানতো যে বুশিলিন ওর পাশে এসে দাঁড়াবে, ওর বাবা ভাই জানার পরেও পাশে এসে দাঁড়াবে। লেডি রং বুঝতে পারে তারা পুরোপুরিভাবেই হেরে গিয়েছে। লেডি রং তখন বলে, আত্মসমর্পণ করি চলো, আমি তোমাকে হারাতে চাই না। পঞ্চম প্রিন্স তখন বলে, আমার কিছু কথা আছে ক্রাউন প্রিন্সেসের সঙ্গে, বলে জনিকেও একটা জায়গায় ডেকে নিয়ে আসে আর বলে, তুমি জানতে যে তোমার সামনে শুধুমাত্র একটাই বাধা ছিলাম, সেটা হলাম আমি, তুমি বাদবাকি সমস্ত কিছু জয় করে নিয়েছো। জনিং তখন বলে, মানে এই সমস্ত কিছু তুমি ইচ্ছা করে করেছো? আসলেই তাই করেছে পঞ্চম প্রিন্স। পঞ্চম প্রিন্স বলে, তোমাকে এই বাধাগুলোর সম্মুখীন হতে হতো, আর আমি তোমাকে সেই বাধা কিভাবে উতরে যেতে হয় সেটা শিখিয়ে দিলাম। আজ না হয় তোমার প্রতিপক্ষ ছিলাম আমি, কিন্তু আমার জায়গায় অন্য কেউ অন্যদিন থাকতে পারতো। সেই মুহূর্তে নিজেকে কিভাবে সামাল দিতে হবে, কন্ট্রোল করতে হবে, পরিস্থিতি সামলাতে হবে, সেটা তুমি শিখে গিয়েছো। এখন আর তোমাকে কেউ দমন করতে পারবে না, বলে নিজেই নিজের বুকে ছুরি ঢুকিয়ে দেয় আর বলে, আমি পাপী, আমি আসলে তোমার ভালোবাসা কখনোই পাইনি, কিন্তু তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে গিয়েছি। ট্রু ফ্যামিলির মৃত্যুর পিছনেও আমি দায়ী। তুমি আমাকে দোষারোপ করতেই পারো, কিন্তু আমি একটা মৃত পথযাত্রী মানুষ, হয়তোবা কিছুক্ষণের ভিতরেই মারা যাব। আমার লাস্ট একটা উইশ পূরণ করবে? তুমি কি আমাকে সত্যি করে বলবে যে তুমি কি সত্যিই আমার আগের প্রাক্তন স্ত্রী চিংজি, নাকি সেন শিহি? মৃত্যুর আগে অন্তত এই সত্য কথাটা তুমি আমাকে বলো যে আসলে তুমি কে। ওর মুখের দিকে তখন তাকিয়ে থাকে সেন শিহি, মানে চিংজি। চিংজির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। যতই হোক এই ছেলেটা ওকে পাগলের মতো ভালোবেসেছে। ও তখন বাহিরের আকাশের দিকে তাকিয়ে বলে, তোমার সাথে প্রথম আমার যেদিন দেখা হয়েছিল সেদিনও বাহিরে ঠিক এরকমই বৃষ্টি হচ্ছিল। এতেই পঞ্চম প্রিন্স বুঝতে পারে এই তার স্ত্রী চিংজি, তখনও শান্তিতে মরতে পারে। যাই হোক,
পঞ্চম প্রিন্সের মৃত্যুর পরে দেখা যায় যে রাজার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। রাজা একে একে তার ২-৩ ছেলেকে হারিয়ে ফেলেছে। এটা অনেক কষ্টের। তখন রাজমাতা আসে আর বলে, কেমন লাগছে নিজের ছেলেদের এভাবে হারাতে দেখে? একদিন এই কষ্ট আমারও হয়েছিল, আমার পুত্র সিয়ানকে যেদিন হারিয়েছিলাম। আর রাজমাতাই আসলে মেইন ভিলেন। তখন এখানে সেন চিহি আসে, মানে জাওনিং এসে বলে, ৯ বছর বয়সে ক্রাউন প্রিন্সকে যে বিষটা খাইয়েছিল সেটা হলেন আপনি। কিন্তু আপনি কেন ক্রাউন প্রিন্সকে বিষ দিয়েছিলেন এটাই আমি বুঝতে পারছি না। সে আপনার কি ক্ষতি করেছিল? সে তো ছিল শুধু ছোট একটা ছেলে মাত্র, একটা বালক ছেলে। তাকে কেন বিষ দিয়েছিলেন? রাজমাতা তখন বলে, কারণ আমি ঘৃণা করতাম। আমি এই রাজাকে ঘৃণা করেছি, আমি তার সমস্ত ছেলেদেরকে ঘৃণা করেছি। এই রাজার জন্য আমার ছেলে নিহত হয়েছে। আর আমি ওই ঘৃণা আজও পর্যন্ত বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছি। সেন সিহি তখন বলে, তার মানে আপনি ক্রাউন প্রিন্সকে কেন ঘৃণা করতেন? রাজমাতা তখন বলে, কারণ রাজার কারণে আমার ছেলের মৃত্যু হয়েছে, তো আমি তাকে ঘৃণা করব না? আপনাদেরকে মনে আছে যে আসলে মেইন যার রাজা হওয়ার কথা ছিল সে কিন্তু এই রাজা নয়, বরং চিয়ানের রাজা হওয়ার কথা ছিল, যে এই মহিলার আসল ছেলে। আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। মূলত এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন ওই হলো ক্রাউন প্রিন্স সিয়ান, যার রাজা হওয়ার কথা ছিল। আর এখন যে বর্তমান রাজা, তার ইয়ং বয়স হলো এই লোকটি মূলত ছিল ওই সিয়ানের সৎ ভাই। তবে তারা দুজন ছিল খুবই একে অপরের ক্লোজ। একদিন ক্রাউন প্রিন্স সিয়ানের যুদ্ধে যাওয়ার কথা ছিল, আর ওখানে যুদ্ধে যাওয়ার কথা ছিল আমাদের এই আজকের রাজারও। এবং সিয়ান বলেছিল, যদি আমি একটা সাইরেন বাজাই তাহলে আমাকে বাঁচানোর জন্য লোক পাঠাবে, আর 2টা সাইরেন যদি বাজাই তাহলে শহরের মানুষগুলোকে রক্ষা করবে। সেদিন একটা সাইরেন আকাশে বেজে উঠেছিল। তখন এই যে রাজা এ মনে করেছিল যে এক্ষুনি সৈন্য পাঠিয়ে ক্রাউন প্রিন্সকে রক্ষা করবে। তাছাড়া ওখানে একজন কমান্ডার ছিল, সেও বলেছিল এক্ষুনি আমাদের ক্রাউন প্রিন্সকে বাঁচাতে যেতে হবে। কিন্তু তখনই দ্বিতীয় সাইরেনটিও বেজে ওঠে। আর তখন এই প্রিন্স সবাইকে বলে যে, সবাই থামো, আমরা শহরের মানুষগুলোকে রক্ষা করব। ওই কমান্ডার প্রচণ্ড রেগে বলেছিল, শহরের মানুষ আগে নাকি ক্রাউন প্রিন্স আগে? কিন্তু কেউ তো আর জানতো না যে ক্রাউন প্রিন্স কিন্তু আগেই এই প্রিন্সকে নির্দেশ দিয়েছিল, 2টা সাইরেন বেঁচে উঠলে তোমরা আমাকে বাঁচাতে আসবে না, কারণ বাঁচাতে আসলেও আর আমাকে বাঁচাতে পারবে না। যেহেতু 2টা সাইরেন বেজে উঠেছে তাই ক্রাউন প্রিন্সকে বাঁচাতে যাওয়া হয় না, বরং শহরকে প্রতিরক্ষা করতে বলা হয়। সবাই তখন এই প্রিন্সকে অনেক খারাপ ভেবেছিল, কিন্তু প্রিন্স আসলে প্রিন্স ইয়ানের কথা মনে করেই মূলত সেদিন কিন্তু এই যে ডিফেন্ড করার জন্য লোক পাঠায়নি। তো ওখানে ক্রাউন প্রিন্স মারা গিয়েছিল সেদিন। তবে মারা যাওয়ার আগে সে প্রিন্সকে বলেছিল, তুমি আমার আপন ভাইয়ের থেকেও বেশি কিছু। হয়তো বা এই দেশের মানুষের জন্য আজকে আমি মারা যাচ্ছি, কিন্তু আমার স্ত্রী গর্ভবতী, আজকেই হয়তো সে তার সন্তান প্রসব করবে, তুমি সেখানে যেও, আমার ছেলেকে নিজের ছেলের মতো মানুষ করো। যাই হোক, ভাইকে হারিয়ে তখন অনেক বিমর্ষ হয়ে ফিরে আসে প্রিন্স। ফিরে আসার পরে জানতে পারে যে তার ভাবি মারা গিয়েছে, কারণ এক্সেসিভ ব্লাড ক্ষরণ হয়েছে। তবে একটা সুন্দর পুত্র সন্তানের জন্ম হয়েছে। প্রিন্স তখন এই সন্তানের নাম রাখে শাও হুয়া। আর এই শাও হুয়াই কিন্তু ক্রাউন প্রিন্স, অর্থাৎ এই শাও হুয়া রাজার আসল সন্তান নয়, বরং ও ছিল প্রিন্স সিয়ানের সন্তান। কিন্তু যেহেতু ওর মা এখানে মারা গিয়েছে আর এই ছেলেটির বেঁচে থাকাও অনেক কঠিন হয়ে দাঁড়াবে, সেজন্য প্রিন্স সবাইকে জানিয়ে দেয় আজকে এখানে কোনো সন্তান জন্মই হয়নি। আর যদি হয়ে থাকে তাহলে সে তার মায়ের সঙ্গেই মারা গিয়েছে। ওখানে যেসব দাসীরা ছিল তাদের সবাইকেই মেরে ফেলা হয় মুখ বন্ধ রাখার জন্য। কারণ প্রিন্স খুব ভালো করেই জানে এই ছোট্ট ছেলেকে বাঁচিয়ে রাখতে গেলে তাকে অনেক কঠোর হতে হবে। এরপরে ছেলেটিকে নিয়ে সে বাড়িতে আসে। এদিকে সিয়ানকে হারিয়ে তার মা তো অনেক কান্নাকাটি করতে থাকে, অথচ তার মা জানেই না তার একটা গ্র্যান্ড সনের জন্ম হয়েছে। এদিকে এই প্রিন্স এসে কাঁদতে কাঁদতে বলে, আমার ভাই মারা যাওয়ার আগে আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়ে গিয়েছে, সেই রাজ্য আমার হাতে তুলে দিয়েছে। তবে মা, যেহেতু এটাও সৎ মা, মা আমি আপনার কাছে একটা কথা জানাতে চাই। সেই আর্জিটা হলো, আমার একটা ছেলে হয়েছে, সেই ছেলের নাম রেখেছি আমি শাও হুয়া, এবং ওই ছেলেকে আমি ক্রাউন প্রিন্স বানাতে চাই। এই কথা শুনে তখন ওর সৎমা বলে, তুমি রাজ্য পেতে না পেতেই এভাবে নিজের ছেলেকে ক্রাউন প্রিন্স বানাতে চাও? ওর মা খুব রেগে গিয়েছিল আর ভেবেছিল এই ছেলে হয়তো ক্ষমতার মোহে একদম অন্ধ হয়ে গিয়েছে। কিন্তু না, ওই প্রিন্স এতটাই ভালো ছিল যে সে প্রিন্স ইয়ানের বংশধরকেই আসলে এই রাজ্যের সিংহাসনের উত্তরাধিকারী বানাতে চেয়েছিল। আজকে যখন এই কথা জানতে পারে রাজমাতা, তখন তো সে পাগলের মতো হয়ে যায়। আসলে রাজা সবসময় ক্রাউন প্রিন্সকে বেশি ভালোবাসা দিয়েছে কারণ সে চিয়ানের সন্তান ছিল। তার আপন সন্তান না হওয়া সত্ত্বেও পাগলের মতো তাকে ভালোবেসেছে। অথচ এই রাজমাতা কিনা হিংসায় ক্রোধে জ্বলে পুড়ে ওই ক্রাউন প্রিন্সকেই সেই ছোট্টবেলায় বিষ দিয়েছিল, অথচ জানতোই না সেটাই তার আপন রক্ত, তার ছেলেরই সন্তান ওটা।
আজকের রাজা বলে, আমি গত 10 বছর ধরে খুঁজে বেড়াচ্ছি কে ক্রাউন প্রিন্সকে বিষ দিয়েছে। মা, আপনি বিষ দিয়েছিলেন? আজকের রাজমাতা পুরো পাগল হয়ে যায়। সে নিজের গ্র্যান্ড ডটারের সঙ্গে, সরি, গ্র্যান্ড চিলড্রেনের সঙ্গে এটা কিভাবে করতে পারলো। পাগলের মতো প্রলাপ করতে করতে সাউহুয়া বলতে বলতে রুম থেকে বেরিয়ে যায়। এর কয়েকদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে অলরেডি একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে জনিং। ছেলেটি দেখতে খুবই সুন্দর এবং তার নামও রাখা হয়েছে শাও জুনসু, যেটা তার বাবাই ঠিক করে রেখে গিয়েছিল। এবং কথা মতন এই রাজ্যের উত্তরাধিকারী এখন থেকে শাও জুনসু। তবে যেহেতু সে ছোট, তাই তাকে নিয়ে সিংহাসনে বসে জনিং। এখন এখানে অনেক বেশি শান্তি প্রতিষ্ঠা হয়েছিল। আর রাজ্যে এখন কোনো অসুখ বিসুখ থেকে শুরু করে খারাপ কোনো কিছু ছায়া ছিলই না। নবম প্রিন্সকে দেখতে পায়। নবম প্রিন্স আজকে এসে দাঁড়িয়েছিল জনিংয়ের পাশে। জনিংকে বলে, আমার পঞ্চম ভাইয়ের জন্য আমি আপনার কাছে দুঃখিত। যে শেষ পর্যন্ত সে এটা করলো আমি মানতেই পারছি না। জনিং বলে, তুমি আসলে ভুল বুঝছো। তোমার পঞ্চম ভাই তোমাকে সারা জীবন অনেক ভালোবেসে গিয়েছে। শেষবেলায় সে যে তোমাকে আঘাত করেছিল সেটাও শুধুমাত্র একটা অভিনয় ছিল। সে আসলে কখনোই তোমাকে আঘাত করতে চায়নি। আমাকে শেখানোর জন্য সে ওই নাটকটা করেছিল। এই কথা শুনে আশ্বস্ত হয় চেঙ্গিন। চেঙ্গিন বলে, সত্যি, আমি আমার ভাইয়ের মতো একটা ভাই জীবনে আর পাইনি। সে আমাকে বাবার মতো করে দেখেছে। তবে আজকে রাজমাতা, আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমাকে আপনি বর্ডারে যাওয়ার সুযোগ করে দিন। আমার ভাই দেশের জন্যই প্রাণ দিয়েছে, আর আমি সেই দেশকে প্রোটেক্ট করতে চাই। আপনি রাজ্যের ভিতরে সমস্ত কিছু সামলাতে পারবেন, আমি শুধু রাজ্যের বাইরের দিকটা দেখতে চাই। বাবা আমাকে কখনো বাইরে যাওয়ার অনুমতি দেয়নি, আমি চাইবো আপনি আমাকে সেই অনুমতি দিবেন। ওর এই কথা শুনে তখন রাজমাতা অর্থাৎ জনিং বলে, ঠিক আছে, তুমি যেহেতু এটাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছো এবং কখনো বিয়ে করবে না ভেবেছো, তাহলে আমি তোমার সিদ্ধান্তকে রেসপেক্ট করি। তুমি যেখানে মন চায় সেখানে যেতে পারো। তুমি যদি বর্ডারে গিয়ে শান্তি পাও তাহলে তুমি সেখানেই থেকো, তবে তুমি ভালো থেকো। এরপরে আমরা বুশিলিনকে এবং ভাইস মিনিস্টারকে দেখতে পাই। ওদের দুজনকে রাজ্যে ডাকা হয়েছিল। যেহেতু আগের রাজ্যে এখন আর নেই, তাই বুশিলিন এখন থেকে মেয়ে হয়েই থাকতে পারবে। আর এদের দুজনের বিয়ের ডিক্রিটাও চালু হয়ে গিয়েছিল, অর্থাৎ রাজমাতা কর্তৃক এদের দুজনের বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছে। এরপরে এখানে একজন স্টাফ অফিসিয়াল হিসেবেই এখন থেকে বুশিলিন কাজ করবে এবং সে সবসময় জনিংয়ের সাথে থাকবে। 4 বছর পরের দৃশ্য দেখিয়ে জনিংয়ের ছেলের বয়স এখন 4 বছর। ওর বাবা ওর জন্য যে লেটারগুলো রেখে গিয়েছে এবং যে টিচার ঠিক করে রেখে গিয়েছে তারা এসেছে যথাসম্ভব তাকে শিক্ষায় ফিরিয়ে নিয়ে যাবার জন্য। ভাইস মিনিস্টার চুও এখন এর দেখাশোনা করতে শুরু করে দিয়েছে। মাঝে মাঝে এই ছেলে জিজ্ঞেস করতো তার মাকে যে বাবা আসলে কেমন ছিল, বাবার সবাই এত গুণগান কেন করে, আমি বাবার থেকেও বেটার হব। ওর মা বলে, অবশ্যই। তাছাড়া ওর বাবার যে ওর জন্য এতগুলো বই, এতগুলো চিঠি রেখে গিয়েছে তা জনিং নিজেও জানতো না। যখন ছেলের কাছে ওই চিঠি আর বই আসা শুরু করে, জনিং নিজেই পড়ে অনেকটা অবাক হয়ে যায় আর বলে, সত্যি, তোমার বাবার মতো তুমি হয়তো হতে পারবে না, কিন্তু তোমার বাবার মতো এত পারফেক্ট মানুষ আমি জীবনে দেখিনি। আসলে ও মাঝে মাঝে রাত্রেবেলা শুয়ে স্বপ্ন দেখতো যে ওদের তিনজনের একটা ভরা সংসার, খুব সুন্দর জীবনযাপন করছে ওরা। এভাবেই হয়তো স্বপ্নের ভিতরে ও সান্ত্বনা খুঁজে নিত। কারণ বিয়ে হওয়ার মাত্র কয়দিন পরেই স্বামী হারানোর যন্ত্রণা হয়তো ও ছাড়া আর কেউই বুঝবে না। সেদিন ছেলেকে নিয়ে ও ফাওহুয়া টেম্পলে গিয়েছিল। ওখানে ছেলেকে পড়াচ্ছিল বসে বসে। তবে জনি কোথাও একটা মনে করে হয়তোবা কোনো একদিন তার স্বামী ফিরে আসবে। মেবি কফিনে পুরোপুরিভাবে মাটি দেওয়া হয়নি ক্রাউন প্রিন্সকে। সেদিন একটা সিন দেখতে পাই আমরা, যেখানে তিয়ান দাঁড়িয়েছিল। তিয়ানের কাছে বাইরে থেকে একটা লোক একটা বক্স নিয়ে আসে। তিয়ান বক্সটা খুলে দেখে ওর ভিতরে একটা রুমাল। তবে এই রুমালটা তো সবসময় ক্রাউন প্রিন্সের কাছে থাকতো। এই রুমালটা নাকি রাজ্যের বাইরে থেকে কেউ একজন তিয়ানের উদ্দেশ্যে পাঠিয়েছে। তিয়ান বুঝতে পারে যে এটা ক্রাউন প্রিন্স পাঠিয়েছে। তাছাড়া এই রুমালের কথা তো আর কেউ জানতো না। তিয়ান এটা দেখা মাত্র দৌড়ে তখন গেটের বাইরে চলে আসে, কারণ ওর মনে হচ্ছিল ওর মাস্টার ফিরে এসেছে। এদিকে জনিং সেই ফাওহুয়া টেম্পলে দাঁড়িয়েছিল। ওকে কথা দিয়েছিল ওর হাজবেন্ড, মানে ক্রাউন প্রিন্স, যে ওরা একসঙ্গে ম্যাপল ট্রি দেখবে। তো সেদিন হুট করে জনিং সেই যে তাগারা ইনসেন্সের গন্ধ পায়। জনিংয়ের তো নাক অনেক বেশি তীব্র প্রখর ছিল, সেজন্য এই গন্ধ তার নাক এড়িয়ে যায়নি। তার মনে তো দোলা দেয় যে এই তাগারা ইনসেন্স একমাত্র সে দেখেছে ক্রাউন প্রিন্সের ভিতরে। আর আজকে ক্রাউন প্রিন্স একটা ম্যাপল পাতা হাতে দাঁড়িয়ে আছে সেই হলুদ গাছটার নিচে। ক্রাউন প্রিন্স বলে, আমি ফিরে এসেছি। জনিং বলে, তুমি ফিরে এসেছো। আমি তোমার জন্য দিনের পর দিন ওয়েট করেছি, আমি জানতাম তুমি ফিরে আসবে।
ও তখন ওকে বলে, "আমি অনেক দুঃখিত তোমাকে এত দেরি করালাম। এতদিন তুমি আমার জন্য কষ্ট পেয়েছো।" জনিং তখন বলে, "তোমাকে দেখে আমার জীবনের সমস্ত দুঃখ একদম বিলীন হয়ে গিয়েছে। আজও তোমাকে আমি জড়িয়ে ধরে বলছি, তোমাকে বিয়ে করে আমি কখনো আফসোস করিনি। আমার জীবনে একটাও আফসোস নেই।" আর এর সাথে সাথেই এই ড্রামার গল্প শেষ হয়ে যায়। তো আপনাদের মনে হতে পারে এই ক্রাউন প্রিন্স শেষ পর্যন্ত কোথা থেকে ফিরে এলো? এটা ড্রামাতে এক্সপ্লেন করে বলা হয়নি যে কোথা থেকে ক্রাউন প্রিন্সকে আবার ফিরিয়ে নিয়ে আসা হলো। তবে আমার মনে হয় ক্রাউন প্রিন্স যখন মারা গিয়েছিল তাকে কফিনের ভিতরে মাটি দেওয়া হয়নি, বরং চিকিৎসার জন্য অন্য কোথাও পাঠানো হয়েছিল। মনে হয় দীর্ঘ চিকিৎসার পরে ৪ বছর পরে সে সুস্থ হয়ে ফিরে এসেছে। সেজন্য তো তার চুলও পেকে গিয়েছে। যাই হোক, এখানে যে শেষ পর্যন্ত হ্যাপি এন্ডিং হয়েছে, ক্রাউন প্রিন্স ফিরে এসেছে, এই তো অনেক, তাই না? এর থেকে আর কী বা চাওয়ার থাকতে পারে? তো এই ছিল ব্লসম অফ পাওয়ার ড্রামার গল্প। তো কেমন লেগেছে এই ড্রামার গল্প? ড্রামাটা সেই কবেই শুরু করেছি, অনেক বেশি দেরি হয়ে গেল। আসলে আমি বেশ কয়েকদিন ধরে একটু অসুস্থ অনুভব করছি, আর সেজন্য ড্রামার গল্প দেব করেও দেওয়া হচ্ছিল না। তাছাড়া ড্রামাটা যেহেতু বেশ বড় এবং এক্সপ্লেনটাও অনেক বেশি বড় হয়েছে, সো একটু টাইম নিয়েই আমাকে এক্সপ্লেনটা করতে হয়েছে। আর যেহেতু আমি একা হাতে সমস্ত কিছুই সামলাই, সেজন্য আমাকে একটু সময় নিতে হয়েছে। যদি ড্রামা আমি ২-৩ পর্বে দিতাম তাহলে হয়তো আগেই আমি এই ড্রামার গল্প দিয়ে দিতে পারতাম। ফাইনালি এটা যে শেষ করতে পেরেছি, এই তো আমার কাছে বেশ ভালো লাগছে। আমি তো ভাবছিলাম আমি শেষ করে উঠতে পারবো তো। যাই হোক, এই ড্রামার গল্প আপনাদের কতটা হৃদয়ে ছুঁয়েছে তা অবশ্যই জানাবেন। এই ড্রামার শেষে আমার একটাই কথা বলার আছে, তা হলো রাজার যে এতগুলো ছেলে ছিল তারা সবাই সত্যি একদম মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারে। সবাই তাদের ভালোবাসার মানুষকে এত ভালোবেসেছে যে তাদের জন্য জীবন প্রাণ একদম উৎসর্গ করে দিয়েছে। তবে আমার পঞ্চম প্রিন্সের জন্য সত্যি খুবই খারাপ লেগেছে। সে জনিংকে মন প্রাণ দিয়ে ভালোবেসেও কখনো জনিংয়ের ভালোবাসাটা এক মুহূর্তের জন্য পায়নি। নবম প্রিন্সও জনিংকে মন প্রাণ দিয়ে ভালোবেসে শেন ইয়ন্ডোর প্রতি যখন ওর ফিলিংস এসেছে তখন ওকে পর্যন্ত অ্যাকসেপ্ট করেনি। তাছাড়া চতুর্থ প্রিন্সও কিন্তু তার স্ত্রীকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে। আর ক্রাউন প্রিন্সের কথা তো বলার অপেক্ষাই রাখে না। সে তো স্ত্রী বলতে পাগল ছিল। জীবনে সেই স্ত্রী বলতে আর কোনো কিছু বুঝতোই না। এখানে সবার ভালোবাসাই ছিল অন্যরকম। আপনাদের ষষ্ঠ প্রিন্সের কথা মনে আছে? যে একজন নাচনেওয়ালিকে ভালোবাসতো, তাকে ভালোবেসে পুরো তো সে রাজ্য থেকে মানে চ্যুত হয়ে গিয়েছে। যাই হোক, আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানাবেন। দেখা হবে নতুন কোনো ড্রামার গল্পে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।